হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এবং দীর্ঘ অপেক্ষার পর আপনাদের সেই বহুল প্রতীক্ষিত আহ এমসিকিউ সলভিং ক্লাস অফ ভেক্টর, সেই ক্লাসে আমরা আজকে আমাদের শিডিউল টাইমে ঠিক অপোজিট টাইমে এনাম ভাইয়ের জায়গায় হাজির হয়ে গেলাম। তো যারা এনাম ভাইকে দেখার আশায় ছিলেন তাদের আশাকে গুরুবলি করে দিয়ে আমি শরীফুল ইসলাম শুভ আপনাদেরকে ভেক্টরের ক্লাসে আজকে ওয়েলকাম করতেছি। তো ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস অফ ভেক্টর, ক্লাস নাম্বার মেবি 16. This class is on MCQ solving of vector. তো আমার সাথে অলরেডি অনেকে কানেক্ট হয়ে গেছেন, অলরেডি অনেকে কমেন্টের মাধ্যমে যুক্ত হয়েছেন। একদম ভাইয়া প্রথমে উপরের কমেন্টে যেতে হবে, একটু উপরের কমেন্টে যাও, একদম সবার উপর থেকে। আচ্ছা, আমার সাথে কমেন্টে যুক্ত হয়েছে, প্রথমে আছে মায়েশা আক্তার, ফাতেমা আক্তার, রিপা, রিজু, নুজহাত ইসলাম, শাহানা আফরোজ, সিফাত, রিপা, আরশিয়ানান, সিফাত, তারপর তারপর মুহতাসিম, তারপর সাবিকুন নাহার, শিফাত, মিশেল, শাহানা আফরোজ, নুজহাত ইসলাম, জিয়াদ হাসান, সিফাত, আজিম, সুদীপ্ত বোস, তাহসিনুল কারিব, সুহাইব, আরো 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 ঐশী রহমান, আর আছে হচ্ছে নাইমা, তন্ময় রয়, আরো আচ্ছা, অনেকে কানেক্ট হয়ে গেছে, আমি সবার নামগুলো পড়ছিলাম। জিসান, তারপর হচ্ছে যে আচ্ছা, অনেকে সবাই হচ্ছে সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে, আশা করি আপনারাও অনেক অনেক ভালো আছেন। ভালো থাকাই উচিত, তাই না? আমাদের ভেক্টর এসে যাত্রা অনেক দিন ধরে ভেক্টর পড়তেছি, কবে ভেক্টর শেষ হবে, কবে ভেক্টর শেষ হবে, কবে ভেক্টর শেষ হবে। তো একদিন সবকিছুই কি হয়ে যায়, শেষ হয়ে যায়। ভেক্টরও কি হয়েছে, শেষ হয়ে গেছে। আজকে কি করব আমরা, যে ভেক্টর যে আসলে শেষ হয়েছে সেটা একটু যাচাই করব। যাচাই করার জন্য কি করব? আচ্ছা, তানজিলা বলছে আমি বাদ পড়ে গেলাম, তারপর তাসমি আছে, সুহাইব আছে, মোহাম্মদ 4466 আছে, সালেহ আহমেদ আছে, নাদিয়া আছে, নুজহাত ইসলাম আছে, আকাশ আছে, সাদ আছে, হ্যাঁ, রেজওয়ান। আমি আজকে একটু ভয়ে আছি, আমি আসলে আজকে খুব ভয়ে আছি, ভয়ে ভয়ে ক্লাস দিচ্ছি। আমি কোন রকমের ক্লাসটা নিয়ে দৌড় দিব, ব্যাকটেক সব রেডি করে রাখছেন। কেন ভয়ে আছি? শিখবো জিতবো একটু আগে একটা পোস্ট করছিলাম ভিডিও, তো যার ব্যাপারে পোস্টটা করেছিলাম তিনি এখনো ঘুমে আছে। ওনার যদি ঘুম ভাঙে তাহলে আমার আজকে আর রেহাই নাই। তো আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব আমি আর কি কোনো মতে ক্লাসটা নিয়ে দৌড় দিব ওনার ঘুম ভাঙার আগে। এই হচ্ছে আমার প্ল্যান, ঠিক আছে? তো আমরা একটু তাহলে শুরু করে দিই। আমাদের আজকে হচ্ছে মনে হয় ভেক্টরের 15 নাম্বার ক্লাস। এই মানুষটা আমি, এনার সম্পর্কে কিছু কথাবার্তা বলা আছে। সো এমসিকিউ সলভ, এই স্ট্র্যাটেজির কথা প্রতিদিনই বলি, কিন্তু আপনারা কেউ মনে হয় দেখতে একটু বিরক্ত হয়ে গেছেন অনেকেই। তাও আর কি একটু বলি টলি আপনাদের, জ্ঞান তো দিতে হয়, তাই না? টিচার মানুষ, জ্ঞান না দিলে কেমনে হয়? তো আমাদের প্রথম প্রশ্ন ঢাকা বোর্ডের, ঢাকা বোর্ড 2022, ঢাকা বোর্ড 2022। সো প্রবলেমটা আমাদের কি বলতেছে চলেন একটু দেখে আসি। আমাদেরকে প্রবলেম বলতেছে একটা ভেক্টর দেওয়া, এই হচ্ছে একটা ভেক্টর। বলছে কি এটা একটা একক ভেক্টর হলে এম এর মান কত সেটা বের করতে বলছে। তাহলে একটা একক ভেক্টর যদি হয়ে থাকে, একক ভেক্টরের ক্ষেত্রে আমরা কি জানি, তার মানটা কত হইতে হবে, 1 হইতে হবে। তাহলে আমি যদি এটা স্কোয়ার করি, হাফ স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার প্লাস এখানে কে সহ কি আছে, এম স্কোয়ার, পুরোটা মিলে কি হবে, একক ভেক্টরের মান যেহেতু 1 স্কোয়ার চলে আসবে। তাহলে এখান থেকে সলভ করলে আসবে এম স্কোয়ার হচ্ছে 1 থেকে 1/4, 1/4 যদি বাদ যায় তাহলে কত থাকে, 1/4 আর 1/4, তার মানে হাফ। 1 থেকে হাফ বাদ গেলে থাকে হচ্ছে আরেকটা হাফ। তাহলে এম চলে আসবে কত, 1/√2। প্লাস মাইনাস আসতে পারে যদি অ্যান্সারে থাকে। কোথায় আছে অ্যান্সার, এই যে ক নাম্বারে। তাহলে ক নাম্বারটা অ্যান্সার হবে। এই যে আমাকে অনেকজন হচ্ছে কমেন্টে জানাইছে এ হবে। তো আপনারা না বলে ভেক্টর পারেন না, এই আপনারা বলছেন ভেক্টর পারেন না, এই যে ভেক্টর দেখেন আপনারা ইজিলি আমার আগে অ্যান্সার বের করে ফেলছেন। আমরা একটু ঢু মেরে দেখি, এই যে এই হচ্ছে অ্যান্সার। তো ভেক্টর কি কঠিন না সহজ, কঠিন না সহজ আমাকে জানান। পরের প্রবলেম কোথায় আসছে, রাজশাহী বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2023-এ আসা একটা অঙ্ক। এখানে একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এইটা একটা বিন্দু, এই বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে কি 1,1,2। তাহলে এইটা হচ্ছে এক্স অক্ষ বলছে, এইটা ওয়াই অক্ষ বলছে, তার মানে এই বিন্দুটা আসলে কত, 1,1, আর এইটুকু উচ্চতা কত, এইটুকু উচ্চতা হচ্ছে 2, এটা দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা স্যার, ম্যাথ করার সময় কঠিন লাগে, ওই কঠিনকে সহজ করতে তো আমি আজকে এখানে হাজির হয়েছি। আমি ভয়ে ভয়ে আছি, নিজের জীবন নিয়ে হুমকিতে আছি, কোন সময় জানি
যার ব্যাপারে ভিডিও করে একটু আগে ছাড়া হয়েছে, সে যদি ঠাস করে রুমে ঢুকে আমাকে কিছু একটা করে বসে, তো তাও আমি আপনাদের ভালোবাসার টানে, আপনাদের মায়ার টানে আমি হচ্ছে এখনো রুমে দাঁড়ায় ক্লাস নিচ্ছি। ঠিক আছে, আপনাদের জন্য এই কঠিন জিনিসটা সহজ করা যায়। ঠিক আছে, ওকে। তো আমাদের বলছে কি ও এ বিসি এর ক্ষেত্রফল, মানে এটা একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে, সেটার ক্ষেত্রফল বের করতে হবে। তো আয়তক্ষেত্রর ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি বের করতে হবে? ভূমি ইন্টু উচ্চতা, এটা আমাকে বের করতে হবে। তো উচ্চতা কিন্তু 2 মিটার, এটা আমাকে দেওয়াই আছে, দেখেন যে জেড বরাবর 2 মিটার দেওয়া আছে। তাহলে ভূমিটা আসলে কতটুকু? এই যে ও এ, ও এ এটা হচ্ছে আমার ভূমি। তো ভূমি হচ্ছে আমার, মাথায় রাখতে পারি যে ভাই ভূমি হচ্ছে আমার কি, ভূমি হচ্ছে ও এ। আর ও এর মান দেখেন, ও এর মান এটা কি একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে এটা আসলে কি √1² প্লাস 1²। কিভাবে হইলো? কারণ দেখেন এই দিক বরাবর আমার কি আছে? ওয়াই অক্ষ। এই দিক বরাবর কি আছে? আমার এক্স অক্ষ। তো আমার এই হচ্ছে ও, ও কত? 0,0। আর এই পয়েন্টটা কত? 1,1। এটা কি ছিল? এটা ছিল এ বিন্দু। তাহলে ও এ এটা একটা ভেক্টর, এই যে এই ভেক্টরটা। তো ও এই ভেক্টরের মান যদি আপনি বের করেন, সেটাই কি আমার ভূমির মান। তাহলে ও এর মান আসলে কত হবে? 1² প্লাস 1², দ্যাট মিনস কি √2। তাহলে √2 যদি ভূমির মানটা এখানে আমি বসাই দিই, তাহলে √2 ইন্টু 2। এবার খুব কঠিন একটা কাজ, দেখেন √2 ইন্টু 2 গুণ করলে কত হবে? এই ম্যাথ কিন্তু এনাম ভাই আপনাকে করাইতে পারবে না। তো এনাম ভাই পারবে না দেখে আমি চলে আসছি এনাম ভাইয়ের জায়গায়। এটা কত হবে অ্যান্সারটা? 2√2 হবে। দেখেন আছে কিনা অপশন, এই যে 4 নম্বরে চলে আসছে। সো এনাম ভাইকে জানাই দিয়েন যে ভাই ম্যাথের বস চলে আসছে, এখন আর ম্যাথের বেল নাই, ম্যাথ যেখানে শেষ হয় সেখান থেকে কি হয়? ফিজিক্সের শুরুয়াত হয়। এই যে 2√2 অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা। এই যে অনেকে অনেকে হচ্ছে, আচ্ছা অনেকে না, একজনই হচ্ছে 10টা কমেন্ট করে ফেলছে, তাহসিনুল কবির। আপনি ধরেন হচ্ছে পরীক্ষার হলে আপনাকে হচ্ছে 20টা 25টা এমসিকিউ লিখতে দিছে, ঠিক আছে। এখন আপনি ধরেন প্রথম এমসিকিউটা পেরে গেলেন, পেরে আপনি প্রথম এমসিকিউটা যে পারছেন, ডি নাম্বার অপশন হবে অ্যান্সার, আপনি ওইটাই হচ্ছে 25টার মধ্যে দাগায় দিয়ে আসলেন, স্যার আপনাকে 25-এ 25 দিবে, তাই না? কিন্তু এখানে তো আপনি পাইছেন হচ্ছে শিকড় কমেন্ট বক্স, মানে ভাই দি একটা ধুমায় দি। হ্যাঁ, এই 20-30টা কমেন্ট সে একাই করে ফেলছে, আমি ভাবলাম আরো সবাই করছে, আমি দেখি তাসিন কবির একাই হচ্ছে 20টা কমেন্ট করছে। তো তাসিন কবিরকে অভিনন্দন। সাথে সাথে বলবো ভাই এত বেশি কমেন্ট দরকার নাই, একটা কমেন্ট করেন এটাই ভালো। আর হচ্ছে যদি আমি না দেখি তাহলে একটু পর আরেকবার করেন। ওকে, ভাইয়া ব্রাইটনেস কম, তাহলে ওই মোবাইলের ব্রাইটনেস বাড়ায় নিতে হবে। ঠিক আছে, রাইট অ্যান্সার আর কি। তাহলে আমরা চলেন এবার পরের প্রবলেমে যাই। পরের প্রবলেম কি আসছে? যে নদী নৌকা চলে আসছে, মানে ভেক্টর মানে একটা সময় নদী চলে আসবেই, সেটা আপনি সিলেট থাকেন আর চট্টগ্রাম থাকেন, যেখানেই থাকেন না কেন, সেটা খাল। খাল এখন তো যারা ঢাকাতেও আছেন, ঢাকায় আপনাদের বাসা, মানে নর্মালি ঢাকার মানুষজন নদী টদী অত একটা চোখে দেখে না, কিন্তু এখন আমাদের মানে প্রকৃতির একটা মানে বড় আর কি বৈশিষ্ট্য বা আল্লাহ পাকের বড় নিয়ামত, এখন আমাদের বিল্ডিং এর নিচে নামলেই ছোটখাটো নদী দেখা যায়, অনেকের বাসার নিচে এখন নদী হয়ে আছে। তো ওই এখন আমাদের জন্য কল্পনা করতে কঠিন কিছু হবে না, তাই না? তো বিল্ডিং গুলার নিচে এখন নদী, তো এরকমই একটা নদী বলা আছে, নদীর মধ্যে নৌকা নেমে গেছে। তো নৌকার দুই দিক থেকে বল প্রয়োগ করা হচ্ছে, এই যে এইদিকে একটা বল আছে, এইদিকে একটা বল আছে কত? 2i 3j 5k, এখানেও কি আছে? 3i - 2j 5k। তো দুইটা বল এরকম টানতেছে। এখন বলছে কি একটি খালের এবি এবং সিডি, এবি কই সিডি কই? আচ্ছা, এই যে এবি এটা হচ্ছে আপনার এ, এটা হচ্ছে বি, এত বড় করে লিখছে সি, আর এটা হচ্ছে ডি। আচ্ছা, এবি এবং সিডি দুটো সমান্তরাল তীর, নৌকার ও বিন্দু হতে F1 F2 মানে দুইটি বল প্রয়োগে দুইজন গুণ টানতেছে। ধরলাম এটা হচ্ছে F1, এটা দেওয়া আছে, এটা হচ্ছে F2 দেওয়া আছে। F1 F2 ভেক্টর দ্বয়ের লব্ধির মান কত? তাহলে আমাদের F1 আর F2 লব্ধি যদি আমরা বের করি, তাহলে কি করতে হবে? দুইটারে যোগ করা লাগবে। যদি আমি যোগ করি তাহলে এখানে কি আছে? 3i, এখানে কত আছে? 2i। 3 এবং 2 যোগ করলে কত হয়? 5i। এখানে কি আছে? -2j, এখানে কি আছে? +3j। তাহলে 3 থেকে 2 যদি বাদ যায় তাহলে কি শুধু 1 পড়ে থাকে। তারপর আছে 5k, তারপর আছে 5k, 5 এবং 5 মিলে কত হয়? 10, 10k। আমরা আবার একটু দেখি, 3 আর 2 এ 5, -2 + 3 1, 5 5 10। তাহলে এই হচ্ছে আমার বলের মান। বলটা আমি বের করলাম, লব্ধি বলটা। তাহলে লব্ধি বলের মান যদি আমাকে বের করতে হয়, তাহলে আমি কি করবো? √5² প্লাস 1² প্লাস 10²। তাহলে কত আছে? 126। 126 তো 11 পয়েন্ট সামথিং আসবে, কারণ 11 কে স্কোয়ার করলে 121 আসে।
125-26 তো খুব কাছাকাছি, তাহলে 11 পয়েন্ট সামথিং। কোথায় আছে 11 পয়েন্ট? 11.52 আছে, 11.22 আছে, 52 তো অনেক বড়, তাহলে 11.22 হবে অ্যান্সার, আই গেস 11.22 হবে। ঠিক আছে, সি নাম্বার। এই যে এখন আমার সাথে অনেকে কমেন্ট করছে, এবার হচ্ছে এহসানুল কবির বাদেও অনেকে কমেন্ট করছে বোঝা যাচ্ছে, তবে এক একজন 3-4টা করে কমেন্ট করতেছে আর কি। আমি বুঝতে পারছি যে মানে সুযোগ পাইলে আপনাদেরকে যদি সুযোগ দেওয়া হইতো যে ভাই এক মানে এই যে গোল্লাগুলা থাকে না মানে ওএমআর শিটে, মানে একটা কারেক্ট অ্যান্সার যদি আমি 10 বার দেখাই 10 গুণ মার্কস পাবো, এরকম যদি দেওয়া থাকতো না, আপনারা যে মানে একদম ওএমআর শিট ফুরে টুরে দিয়ে আসতেন, এটা বোঝা যাচ্ছে আপনাদের এই কমেন্ট দেখে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এটাও শেষ করে ফেললাম, এই যে অ্যান্সার 11.22। এবার বলছে যশোর বোর্ড, যশোর বোর্ড 2015, এই কোশ্চেন আর আগের কোশ্চেন তো সেম, তাহলে কি যশোর এই বোর্ডে কপি করছিল? ও না, আগেরটাও যশোর বোর্ডেরই ছিল। আচ্ছা, তো এবার আমাকে বলতেছে যশোর বোর্ড 2015, এখানে কি বলতেছে যে ওই যে আগের মতোই দুইটা বল আছে, সবকিছু সেম, এই হচ্ছে আমার F1 আর এই হচ্ছে আমার F2। এখন বলছে এবি এবং সিডি দুইটা সমান্তরাল, আচ্ছা অন্য কালার দিয়ে লিখি, এবি এবং ওই যে আগের জিনিসপাতিগুলোই বলা আছে। এবার আমাকে বলছে যে নৌকাটির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য, নৌকাটির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য। এটা যদিও আমাদের যশোর বোর্ডের অঙ্ক বা যশোর বোর্ডের এমসিকিউ, বাট এই টাইপের এমসিকিউ আসলে কোথায় আসে? এই টাইপের এমসিকিউ হচ্ছে সব থেকে বেশি আসে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে। কি বললাম ভাইয়া? এই টাইপের এমসিকিউ সব থেকে বেশি আসে মেডিকেল অ্যাডমিশন টেস্টে। কেন? কারণ হচ্ছে যে এই যে আপনার কথার উপর ভিত্তি করে অনুধাবনমূলক অ্যান্সার গুলো এগুলো মেডিকেলে বেশি আসে। তাহলে এখন দেখেন এই বলটার মান যা, মানে F2 এর মান যদি আপনি বের করেন, F2 শুধু মান বের করলেন, কত আসবে? 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার। আর F1 এর মান যদি আপনি বের করেন তাহলে এটা কত আসবে? 3 স্কোয়ার, 2 স্কোয়ার, 5 স্কোয়ার। তাহলে দুইটার মান কি সেম? যেহেতু দুইটার মান সেম, তারা এইভাবে কাজ করছে, তাহলে লব্ধিটা কোন দিকে আসবে? একদম মাঝখান বরাবর আসবে, এবং লব্ধি যেদিকে হয় নৌকাটা কি ঠিক সেদিকে চলে যায়। তাহলে এখন বলছে কি ওপি বরাবর যাবে। ওপি কোথায় আছে? এই দিকে আছে ওপি, এইদিকে আছে কি ও কিউ, আর এখানে আছে ও, তাই না? দেখা যাচ্ছে। তাহলে আমার কি ওপি বরাবর যাবে? অ্যান্সার হচ্ছে না। ও কিউ বরাবর না, কি বরাবর যাবে? এই মাঝ বরাবর যাবে, খালের মাঝ বরাবর নৌকাটি অগ্রসর হবে। 4 নাম্বারটা অ্যান্সার হওয়া উচিত। তাহলে আমরা দেখি 4 নাম্বারটা। হ্যাঁ, এই যে অনেকে হচ্ছে এবার হচ্ছে যে ইহসানুল কবিরের দায়িত্ব পালন করছে মইনুল, লামিয়া, আনিকা, ওরা এক একজনের 3-4টার বেশি কম, মানে ও 3-4টার নিচে কমেন্ট করলে তো পোষাবেই না, ওদের মিনিমাম 10টা কমেন্ট করা লাগবেই। হ্যাঁ, ডি নাম্বার অপশন, 10টা কমেন্ট মিনিমাম করা লাগবে। তো ওরা করছে, তাদেরকে কংগ্রেচুলেশনস। তো আমরা এই প্রবলেমটাও শেষ করে ফেললাম। ডান। এই যে ভাইয়া বললাম না ডি নাম্বার অপশন হবে, ডি নাম্বারটা। ওকে, এবার আসে যশোর বোর্ড 2023 সালে আসা প্রবলেম, মানে লাস্ট ইয়ার না, মানে তারও আগের ইয়ার সম্ভবত। এখন তো আমরা 24-এ আছি, তাই না? 24 হলে ওকে। আমি বুঝি না যে মানে এক কমেন্ট 20 বার করতেই হবে, করতেই হবে, মানে ওরা মজা পেয়ে গেছে না ভাই? ঠিক আছে, আমাদের পরে স্যার আপনি বলছেন লাস্ট ক্লাস গুলোয় আপেক্ষিক বেগ পড়াবেন, অবশ্যই অবশ্যই। আব্দুর রহমান বলছে আমি আপেক্ষিক বেগ না আরো অনেক বেগ পড়াবো, কিন্তু আমি তো ভয় আছি ভাইয়া যে কখন জানি উনি রুমে ঢুকে পড়েন আমাকে আহ বিপদে ফেলে দেন। আমি তো ভিডিও দিয়ে আজকে বিপদে আছি। ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে যেখানে ছিলাম, এই এফ বলটা জেড এক্স সমতলে মান কত? তাহলে খেয়াল করেন জেড এক্স মানে কি, জেড এর কম্পোনেন্ট কোনটা? এইটা। এক্স এর কম্পোনেন্ট কোনটা? এইটা। তাহলে জেড এক্স সমতলে মান, জেড এক্স তলে মান কত হবে? √2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 4 বলতে -4, সো স্কোয়ার করলে তো এটা থাকে না। তাহলে 4 আর 16 মিলে কত হবে? √20। √20 কোথায় আছে? খ নাম্বার। এইটুকু ক্লিয়ার? এই যে অলরেডি সবাই কমেন্ট করে ফেলছেন, √20 হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের যশোর বোর্ড ডান। এবার চল আমরা বরিশালে একটু ঘুরে আসি। কে কে হচ্ছে লঞ্চে করে ঘুরতে পছন্দ করেন, তাদের জন্য ভাইয়ার পক্ষ থেকে একটা ছোটখাটো ট্যুর। আমরা বরিশাল বোর্ডে ঘুরে আসতেছি 2021 সালের। সো এই বোর্ডে দেখেন কি ঘটছিল, দুইটি ভেক্টর রাশির স্কেলার গুণফল, মানে ডট গুণফল দেওয়া আছে √18, ভেক্টর গুণফল দেওয়া আছে √6। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে? ধরলেন আপনি ভেক্টর দুইটা হচ্ছে এ আর বি। এখন এ আর বি এ যখন আপনি কি করছেন, ডট গুণ করছেন, কি পাবেন? এ বি
cos থিটা, এটার মান কত দেওয়া আছে? এটার মান স্কেলার গুণফল বা ডট গুণফল দেওয়া আছে √18। আর আপনি যখন হচ্ছে ভেক্টর গুণ করেন তখন আসলে কি আসে? a ক্রস b, সেটার মান যদি আপনি বের করেন তাহলে আসলে কি আসবে? ab সাইন থিটা, এটার ভ্যালু কত দেওয়া আছে? ভেক্টর গুণফল হচ্ছে √6। তাহলে আপনি ধরলেন এইটাকে হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার। এখন আপনি 2 ভাগ 1 করেন, তাহলে আসলে কি আসবে? আপনার উপরে আসবে সাইন থিটা, নিচে আসবে কস থিটা, আর এই পাশে আছে কি √6 √18। তাহলে আমরা কি পাইলাম? tan থিটা ইকুয়ালস টু 1/√3। তার অর্থ থিটা কত? থিটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি আমাদের কোথায় আছে? ঘ নাম্বারে আছে। তো ঘ নাম্বার শুড বি দা রাইট অ্যান্সার। ওকে, সবগুলো ডি অ্যান্সার আসছে। গ্রেট গ্রেট গ্রেট। এই যে আমাদের অ্যান্সারও মিলে গেছে। তারপর দেখি আমরা কোন জেলায় যাওয়া যায়। আমরা ঢাকায়। ঢাকায় আবার আপনাদেরকে আমন্ত্রণ। তো এবার আমাদের যে ভেক্টর আছে এটা হচ্ছে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এক্স ওয়াই এর মান কত হলে তারা পরস্পর সমান্তরাল হবে। তো আপনাদেরকে একটা জিনিস শিখাইছিলাম, মনে আছে? যে সমান্তরাল হইলে, যে এ এবং বি ভেক্টর যদি সমান্তরাল হয় তখন কিছু শর্ত থাকে। শর্তটা কি? শর্তটা হচ্ছে এ এক্স বাই বি এক্স ইকুয়ালস টু এ ওয়াই বাই বি ওয়াই ইকুয়ালস টু এ জেড বাই বি জেড, এগুলো হবে। তাহলে আমাদের এখানে এ এক্স এর জায়গায় কি আছে? 2, বি এক্স এর জায়গায় কি আছে? ওয়াই। তারপর আপনার এ ওয়াই এর জায়গায় কি আছে? এক্স। এই যে এটা হচ্ছে জে এর কম্পোনেন্ট, যেটা যে সাথে যে আছে সে হচ্ছে আপনার এ ওয়াই। তারপর এটা হচ্ছে আপনার এ জেড। বি এক্স বি ওয়াই কোথায়? 6 হচ্ছে বি ওয়াই, আর -8 হচ্ছে বি জেড। তাহলে আপনার এই ব্যাপারটা মেনটেন করতে হবে। তো প্রথম যদি আমরা এটা চিন্তা করি যে 2/y ইকুয়ালস টু -4 -8 মিলে কত হয়? হাফ হয়। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি y ইজ ইকুয়ালস টু কত? 4। এইটা একটা জিনিস আমরা পেয়ে গেলাম। এরপর দেখেন আমরা যদি এর পরের অংশ চিন্তা করি, এখানে যখন আমরা করব x/6 ইজ ইকুয়ালস টু 1/2, তারপর এখান থেকে পাবো x ইকুয়ালস টু 3, আরেকটা পেয়ে গেলাম। তাহলে 3,4 দ্যাট শুড বি আওয়ার অ্যান্সার। 3,4 কোথায় আছে? ক নাম্বারে আছে। তো ক নাম্বার বা এ নাম্বার, দ্যাটস দ্য রাইট অ্যান্সার। আমার সাথে অনেকের অ্যান্সার মিলছে, কমেন্টে বন্যা বয়ে যাচ্ছে। তো আপনারা শুধু কমেন্টে বন্যা বহাইলে হবে না, আপনাদের এই বন্যাটা কোথায় বসাইতে হবে কেউ বলতে পারবেন? দেখি আমি একটু কমেন্টে জানতে যাচ্ছি আপনার কাছ থেকে, এই বন্যাটা কোথায় বসাইতে হবে? ভাই একটু পানির বোতল লাগবে। ভাই নদী নৌকার অঙ্ক করাবেন না এক্সামে, গ্রুপে? এই যে একজন কারেক্ট অ্যান্সার দিছে, শিখবো জিতবোতে। শিখবো জিতবোতে বন্যাটা বসাইতে হবে। গ্রেট। এক্সাম হলেও বসাইতে হবে, মানে এক্সাম হলেও ভালো মার্কস পেয়ে বন্যা বসাইতে হবে। 25-এ 25 আনা লাগবে ইনশাল্লাহ। তারপর অ্যাডমিশনে অ্যাডমিশনে তো ফাটাই দিতে হবে ইনশাল্লাহ আমাদের সবাইকে। ঠিক আছে? তো আমাদের 3টা জায়গায় বন্যা বসাইতে হবে। একটা হচ্ছে আজকে বসাইতে হবে, আরেকটা হচ্ছে আগামী 3-4 মাসের মধ্যে বন্যা বসাইতে হবে, আর আরেকটা হচ্ছে একদম 1.5-2 বছর পরে। আজকে বন্যা বসাবো কোথায়? শিখবো জিতবোতে, যে আমরা সব বোর্ড কাঁপায় ফেলছি, এটা আজকের বন্যা। তো আমরা বলেন একটা বড় গোল অ্যাচিভ করতে হলে ছোট ছোট গোল অ্যাচিভ করতে হয় ফার্স্টে। তো আজকে আপনি গোল অ্যাচিভ করবেন কি? আপনি সবগুলো এমসিকিউ বুঝে ফেলবেন, শিখবো জিতবো আপনি কাঁপায় দিবেন পোস্টের মাধ্যমে। 2 নাম্বার টার্গেট একটু বড় গোল, সেটা কি? আপনি পরীক্ষার হলে ইনশাল্লাহ নেক্সট যে ফিজিক্সের পরীক্ষা, হাফ ইয়ারলি হইতে পারে, ফার্স্ট ইয়ার ফাইনাল হইতে পারে, টিউটোরিয়াল হইতে পারে, এনিথিং, ওইখানে আপনি ফুল মার্কস তুলবেন ইনশাল্লাহ। এবং তোলার পর ওই মার্কস নিয়ে আপনি পোস্ট দিবেন শিখবো জিতবোতে, যে আমি ফিজিক্সের যেটা সব থেকে বেশি ভয় লাগতো ভেক্টর, ভেক্টরের ভয় দূর করছে, আমি পরীক্ষায় ফাটাই দিয়ে আসছি। এটা হচ্ছে আপনার সেকেন্ড টার্গেট, একটু বড় টার্গেট হলো। ফাইনাল টার্গেট কি? বোর্ডে ভালো করা, প্লাস হচ্ছে আপনি বোর্ডে ধরেন শুধু ফিজিক্সে এ প্লাস পাবেন না, লাইক 80 160 উঠাইলাম, 159 পেয়ে এ প্লাস পেলাম, ওই এ প্লাস না ভাই। আপনার মার্কস থাকবে 199। ইস, 1 মার্কসের জন্য 200 হলো না। দ্যাট শুড বি ইওর টার্গেট। আপনি যখন আমি যেমন হয়তো যে মানুষজন হচ্ছে পরীক্ষা হলে যে কেমিস্ট্রি সবার আগে অ্যান্সার করে বুয়েট এক্সামে, কারণ কি কেমিস্ট্রি পারলে খুব দ্রুত অ্যান্সার করা যায়। ফিজিক্স একটু ঝামেলা, ম্যাথ হচ্ছে সব থেকে ঝামেলা, টাইম কনজিউমিং অনেক। আমি যেটা করতাম, মানে যেখানেই যাই হোক না কেন আমি অলওয়েজ হচ্ছে
ফিজিক্স আর্টস স্টার্ট করতাম, বিকজ ফিজিক্স যত কঠিনই হোক না কেন, এটা আমার পছন্দের সাবজেক্ট। আই লাভ ফিজিক্স। ফিজিক্সে আমি যেই হোক না কেন, ফিজিক্সে আগে অ্যান্সার করবে, এটা ছিল আমার ক্ষেত্রে। তো ওই জিনিসটা করতে পারতে হবে, ঠিক আছে। কালকের পরের দিন কুইজে ওয়ালিউল্লাহ বলছে, তো ওকে কি করতে হবে, ওকে 2 দিন পরেই হচ্ছে, আজকে শিখবো জিতবো কাঁপাইতে হবে, পরের 2 দিন পরে হচ্ছে ওর কলেজে টিউটোরিয়াল পরীক্ষায় কাঁপাইতে হবে। তো আমরা ঢাকা বোর্ড উদ্ধার করে ফেললাম। তো এবার চিটাগাং থেকে একটু ঘুরে আসি। চট্টগ্রামে কি হয়েছিল, 2017 সালে একটা ঘটনা ঘটছিল, সেটার ইনভেস্টিগেশনে ধরেন শুরু হয়ে চলে গেছে। উপরে চিত্রের আলোকে লব্ধির মান কত বের করতে বলছে। আমাকে 2টা ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। এখানে একটা জিনিস একটু কনফিউজিং ভাই, আপনাদের কনফিউশনটা ক্লিয়ার করি। চিত্র দেখে বোঝা যাচ্ছে না এখন বি ভেক্টরটা কোথায়, এটা চিত্রটা ঠিক মতো প্রপারলি আঁকা হয়নি। তাও ভাইয়া বলতেছি, ধরেন সাধারণত চিত্র দেখে যতটুকু বুঝতেছি, কারণ তীর চিহ্ন দেওয়া উচিত ছিল। বি ভেক্টরটার দিক হচ্ছে এইদিকে, এ ভেক্টরটার দিক হচ্ছে এইদিকে। থ্যাংক ইউ। তো আমাদের 2টা ভেক্টর আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো 2টা ভেক্টরই হচ্ছে আমাদের মান, একটা 10 আর একটা 15। তো দিকগুলো দেওয়া ছিল না, দিকগুলো আমি ভাইয়া দিয়ে দিলাম। এটা হচ্ছে ধরেন বি ভেক্টর, এটা এ ভেক্টরের দিক। এখন তাদের অন্তর মানে ব্যাপারটা এরকম, যদি আমরা একসাথে করে আঁকি, এটা এটা বি ভেক্টর, এটা এ ভেক্টর। এ ভেক্টরটার মান কত 16, বি ভেক্টরটার মান কত 10। অন্তর্গত কোণ কত, অন্তর্গত কোণ হচ্ছে 60 ডিগ্রি, এই জিনিসটা দেওয়া আছে। আদি বিন্দুকে একই জায়গায় এনে আফটার দ্যাট আমরা হচ্ছে ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন করলে লব্ধির মান আর ইকুয়ালস টু কি আসবে, ওই যে আপনারা করতেন একটা সময় ছোটবেলায় যখন শিখছিলেন। তো আপনারা ক্যালকুলেটর দিয়ে বের করেন। আমি যদি বলি 10 আর 16 ছোট, তো তাহলে হচ্ছে লব্ধি অবশ্যই আহ বেড়ে যাবে, বেড়ে গেলে 18 19 এরকম কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা। কত হবে, দাঁড়ান দেখি, আমার কাছে ক্যালকুলেটর আছে। সম্ভবত রাইট অ্যান্সার এখানে দেওয়া নাই। 2 ইন্টু 10 ইন্টু 16, 26। 10 আর 16, আচ্ছা ও কস তো দিতে ভুলে গেছি, ইন্টু কস 60। অ্যান্সার কত চলে আসে, অ্যান্সার চলে আসে 22। অপশনে কি আছে, অপশনে নাই। আচ্ছা তাহলে ব্যাপার যেটা হবে, বি এর দিকটা ভুল দিছি আমি, যেহেতু অপশনে হচ্ছে না, তাহলে বি এর দিকটা এদিকে হবে না, বি এর দিকটা মোস্ট প্রবাবলি এদিকে হবে। বি এর দিকটা যদি এদিকে হয়, তাহলে এখানে কজ এর ভিতরে অ্যাঙ্গেলটা কত চলে আসবে, এখানে 90 আর এখানে হচ্ছে আরো 30, তাহলে চলে আসবে কজ 120। দেখি এবার আসে কিনা, অ্যান্সারটা চেক করে দেখি এবার আসে কিনা। যদি কজ 120 হয়, হ্যাঁ এবার আসে 14। আমার অ্যান্সার কি খ নাম্বার, অ্যান্সার হচ্ছে গ নাম্বার। তাহলে গ নাম্বার আনার জন্য আমাকে কোন দিকে ভেক্টরটা ধরতে হবে একটু খেয়াল করি, এটা এইদিকে। আর আমি যদি চিন্তা করি, মান দেওয়া আছে বা দিক দেওয়া নাই, দিক দেওয়া নাই, তাহলে আমাদের আহ কজ 120, 120 যদি ধরি তাহলেও তো মিলতেছে না। আর লাস্ট অপশন হচ্ছে 150, 150। হ্যাঁ হ্যাঁ, এ 15। ও আচ্ছা, আমি কত ধরছি 16। এই জায়গায় ভুল হয়েছে তাই তো। আমরা কজ 120 ধরে কাজ করে দেখি হয় কিনা। 10 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 15 ইন্টু কজ 120, 13.22 এক্স্যাক্টলি, এটা মিলছে। তাহলে আমাদের এখানে সিস্টেমটা দেওয়া ছিল, সেটা হচ্ছে এইরকম দেওয়া। অর্থাৎ আমাদের এইখানে যে দিকটা, সেই দিকটা এই বি এর দিকটা এইদিকে হবে। আর এটা প্রশ্নে দেওয়া থাকবে, আমাদের হয়তো টাইপ করতে ভুল হয়েছে। এর দিকটা হচ্ছে এইদিকে, বি এর দিকটা এইদিকে। এটা না দিয়ে দিলে আপনি বুঝতে পারবেন না, কারণ এক একটা দিকে দিলে অ্যান্সার এক এক রকম আসবে। তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিস ওই যে ভুল লিখছিলাম, সেটা হচ্ছে কি আমাদের এই যে বি এর দিকটা হবে হচ্ছে এই দিকে, আর এর দিকটা হচ্ছে এই দিকে। তো এর ভ্যালু হচ্ছে 15, আর বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে আপনার 10। তাহলে এইটা যেহেতু 60 চলে গেছে, মাঝখানের অংশটুকু হচ্ছে 120 এত ডিগ্রি। তো 10 15, 2 ইন্টু 10 ইন্টু 15 ইন্টু কস 120। তো এটা চলে আসছে 13.23 এত নিউটন। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার।
তাহলে এই যে 13.23 এইটুকু চলে আসছে। ভাইয়া এ আসে তো? না, এ আসে না। আচ্ছা আমি একটু দেখি, যদি ওইটা ধরতাম, যদি আমি অ্যাঙ্গেলটা শুধু সাইড ধরতাম তখন কত আসতো? না, শুধু সাইড ধরলেও অনেক বড় আসে, 21.79। ওইটা অপশনে নাই, তো ওইটা হচ্ছে না। তাহলে আমরা চট্টগ্রাম বোর্ড 2017 করে ফেললাম। আমাদের আচ্ছা আরেকটা জিনিস একটু বলে রাখি, এইরকম অনেক সময় হয় যে আপনার হচ্ছে যে মানে চিত্রের মধ্যে দিক দেওয়া থাকে না, যেমন এখানে কি দেওয়া উচিত ছিল, এখানে হচ্ছে চিত্রের মধ্যে এইটা যে এই দিকে, এটা যে এই দিকে দিয়ে দেওয়া উচিত ছিল। তো পরীক্ষা হলে যদি আপনি এরকম কিছু দেখেন যে আপনার দিক দেওয়া নাই, এটা যদি আপনার কলেজের পরীক্ষা, আপনি অবশ্যই আপনার কলেজে যে ইনভিজিলেটর থাকবেন, পরীক্ষা হলে যে গার্ড যিনি থাকবেন, স্যারকে অবশ্যই বা ম্যাডামকে অবশ্যই বলবেন যে স্যার বা ম্যাডাম এখানে এই প্রশ্নের মধ্যে দিক দেওয়া নেই, ইনপ্রপার ইনফরমেশন, তো সলভ করতে হলে অবশ্যই কিন্তু ইনফরমেশনটা লাগবে, তখন হয়তো স্যার একটা স্টেপ নিয়ে ইনফরমেশন গুলো আপনাকে প্রোভাইড করবে। এবার আছে জিএসটি 2021-22 মানে অ্যাডমিশন টেস্টের একটা প্রশ্ন। তো আমরা তো একাডেমিক অনেকক্ষণ ধরে করলাম, বোর্ডের প্রশ্ন করলাম, তো আমরা তো এখন একটা লেভেল ক্রস করে ফেলছি, তো এখন তো আর বোর্ডের প্রশ্নে পড়ে থাকলে হবে না। এখন আমরা শুধুমাত্র লোকালে খেলবো না, এখন আমরা ন্যাশনালে খেলতে হবে। তাহলে আমরা ন্যাশনালে একটু যাই। এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে এত মিটার যাওয়ার পরে, সূর্যোদয়ের দিকে, সূর্যোদয়ের দিক বলতে বুঝতেছেন কি বলতেছে? পূর্ব দিক, পূর্ব দিকে সূর্যোদয় হয়। 4 মিটার যাওয়ার পরে দক্ষিণ দিকে 3 মিটার যায়, তার অতিক্রান্ত দূরত্ব স্মরণের পার্থক্য কত? তাহলে ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে এরকম, চিন্তা করেন। তো এটা হচ্ছে আপনার এক্স অক্ষ, এটা ধরেন এক্স না, এইদিকে হচ্ছে কি আছে, এইদিকে থাকে পূর্ব, এদিকে থাকে উত্তর, এদিকে থাকে হচ্ছে আপনার দক্ষিণ, আর এদিকে থাকে কি আপনার পশ্চিম। তো আপনাকে বলছে সূর্যোদয়ের দিকে 4 মিটার গেছে, তার অর্থ কি? তার অর্থ হচ্ছে পূর্ব দিকে 4 মিটার গেছে, গেল, ধরলাম এ থেকে বি তে গেছে। তারপর কি বলছে? দক্ষিণ দিকে মানে নিচের দিকে আপনাকে আরো 3 মিটার গেছে। তাহলে আমার এইটুকু হচ্ছে 3। তাহলে সরণ কত আর দূরত্ব কত? তো আমাকে যদি কেউ বলে দূরত্ব, দূরত্বটা কত, ফার্স্টে 4 মিটার গেছি প্লাস 3 মিটার গেছি, দূরত্ব হচ্ছে ফার্স্টে 4 মিটার, তারপর 3 মিটার, দ্যাট মিনস 7 মিটার। আর সরণ যদি বলে, সরণ হচ্ছে এই যে একদম এ থেকে সি পর্যন্ত দূরত্ব, এ সি, তাহলে এটা কত আসবে? 5 আসবে। কিভাবে 5 আসবে? ওই যে ডিরেক্ট আমরা এটা ইউজ করতে পারি, 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে কত আসে? 5। যেহেতু অতিভুজ তো এইভাবে বের করা যায়। তাহলে ডিফারেন্স কত হয়? 7 এবং 5-এর ডিফারেন্স হচ্ছে 2। তাহলে 2 হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমার সাথে অনেকে বের করে ফেলছে, সবাই অনেক এক্সাইটেড আজকে। ঠিক আছে, তাহলে আমরা জিএসটি 21-22 আমরা কিন্তু দেখছেন ন্যাশনাল লেভেলে, এতক্ষণ লোকালে ছিলাম, এখন ন্যাশনাল লেভেলে চলে আসলাম, একটু পর ইন্টারন্যাশনালে চলে যাব। আপনাদের কেমন লাগতেছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল লোকালের খেলা? আমাকে একটু কমেন্ট করে জানান। তাহসিনুল করিব নাকি কবির কারিব, তাহসিনুল কারিব আবার তার নিজের উদ্যমে চলে উঠছে। ও আবার ওই যে 20টা কমেন্ট করতে হবে, সে আবার সেই কমেন্টে মানে উদ্দীপনা আর আটকায় রাখতে পারছে না। ও আমাকে জিজ্ঞেস করছে, ভাইয়া ভর্তি পরীক্ষা এত সহজ প্রশ্ন আসে? ভাই এগুলাই আসে, ভর্তি পরীক্ষা 100 মার্কসের মধ্যে 80-90 মার্কস এগুলাই আসে। এর মধ্যে পোলাপান করে কি 50 মার্কস উঠাইতে পারে না। আমি জানি না কেন পারে না। 2-3টা কারণ থাকে। একটা কারণ হচ্ছে যে পোলাপান অনেক ঘাবড়ায় যায়, পোলাপান চিন্তা করে অনেক কঠিন কোশ্চেন আসবে, এই সেই আসে এগুলাই, তারপরও পোলাপান মিস করে আসে। আর আরেকটা জিনিস যেটা থাকে সেটা হচ্ছে টাইম অনেক অল্প দেয়, মানে এক একটা এমসিকিউ আপনাকে 36 সেকেন্ডের মধ্যে করতে হবে। প্রশ্ন পড়া বা ওইখানে তো আর কোনো মানে সলভ করার জায়গা দিবে না, ক্যালকুলেটরও অনেক সময় দিবে না। তো আপনাকে মাথায় করতে হবে। অল্প সময়ে যারা মাথা ঠান্ডা রেখে সুন্দর করে চিন্তা করে দাগায় আসতে পারবে, তারা কিন্তু খুব ইজিলি ভালো করতে পারবে। আমি তো ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য কোনো প্রিপারেশন নিয়ে আলাদা, ইঞ্জিনিয়ারিং জন্য শুধু পড়ছিলাম। আমাদের সময় ঢাকা ভার্সিটি 120টা এমসিকিউ আসতো, 1.5 ঘন্টায় দিতে হইতো। আমার মনে আছে যে ওই এমসিকিউ পরীক্ষা দিতে যায় আমার যেটা হয়েছিল, আমি হচ্ছে মানে প্রতিটা সাবজেক্ট থেকে 30টা করে এমসিকিউ দাগাইতে হইতো। মানে আগে হচ্ছে সিস্টেম ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 30টা করে 90টা দাগাইতে হইতো। আর হচ্ছে যে বাংলা, ইংলিশ, বায়োলজি 3টা দিক থেকে যে কোনো একটা চুজ করে আরো 30টা, টোটাল 120টা হচ্ছে দাগাইতে হইতো।
তো 120টার মধ্যে ধরেন আমি হচ্ছে প্রতিটা সাবজেক্ট থেকে 30টার মধ্যে যে কয়টা পারতাম ওই কয়টা আমি ফার্স্ট আগে কোশ্চেনের মধ্যে দেখা নিতাম, তারপর যে কয়টা পারছে ওগুলো হচ্ছে একটা না গোল্লা ফিল আপ করতাম। ফার্স্টে ধরেন বায়োলজি করছিলাম, তারপর মনে হয় ফিজিক্স, দেন কেমিস্ট্রি, তারপর ম্যাথ, এভাবে গেছে। তো থার্ডে যখন আমি কেমিস্ট্রি ফিল আপ করতে গেছি আমি করছিলাম কি একটা ভুল, সেটা হচ্ছে 1 2 3 ঠিক মতো দাঁড়াইছিলাম, মাঝখানে ভুল ক্রমে 4 নাম্বারটা আমার মিস চলে গেছিল। 5 6 7-এর অ্যান্সারটা আমি সরি 4 5 6-এর অ্যান্সারটা আমি 5 6 7-এ দাগায় ফেলছিলাম। তো আমার 8 নাম্বারটা যখন আমি দাগাইতে যাব তখন আমি দেখতেছি কি আমি 7-এর অ্যান্সারটা 8-এ দাগাইতে যাচ্ছি কেন, পরে দেখলাম যে এর আগের 3টা আমি এরকম ভুল করে আসছি, 4 নাম্বারটা খালি রেখে চলে আসছি। তো আমার ইনস্ট্যান্ট যেটা হইলো যে 3টা ভুল করছি, 3 মার্কস তো নাই, নেগেটিভ আরো 0.75 3.75 আমার জায়গায় চলে গেছিল। তো যাদের হচ্ছে বড় ভাইয়া বা আপুরা আছে যারা অ্যাডমিশন টেস্ট কখনো দিছে, তারা যদি তাদের বড় ভাই আপুর সাথে যোগাযোগ করেন তাহলে বুঝতে পারবেন যে অ্যাডমিশন টেস্টে 120 মার্কসের পরীক্ষায় 3.75 কতটুকু ওয়েট ক্যারি করে, কত হাজার মানুষের পিছে যেতে হয়। তো আমি আলহামদুলিল্লাহ লাকি ছিলাম, আমি বেঁচে গেছি। আমার 3.75 ইনস্ট্যান্ট চলে যাওয়ার পরও আমার 62 আসছিল ডিউতে, ঢাকা ইউনিভার্সিটির পজিশন। তো আমি ওই যে আপনারা জিজ্ঞেস করতেছিলেন না, তাহসিনুল কারিব সম্ভবত জিজ্ঞেস করতেছিল যে ভাই এই অ্যাডমিশন টেস্টে কি এগুলাই আসে, এত সহজেই আসে? ভাই এগুলাই আসে। তাও না পোলাপান অনেক ঘাবড়ায় যায়। আমি দেখি যে আমার খুব ট্যালেন্ট ফ্রেন্ড ছিল, ওরা হচ্ছে এটা ভুল করছে, ওইটা ভুল করছে, এটা ওইটা, মানে প্রচুর মানুষ সিরিয়াসলি মিস্টেক করে বসে, এই ঘাবড়ায় যায় যে টেনশনের কারণে অল্প সময় করতে হবে এই কারণে। তো এটা একটু মাথায় রাখবেন, যদি আপনি এগুলাই পারেন এখান থেকেই সব অ্যাডমিশন বইয়ের ঢাবি সব জায়গায় এইসব জায়গা থেকেই প্রশ্ন আসবে। তাহলে আমরা এইটুকু করে ফেললাম। এবার আসেন খুলনা ইউনিভার্সিটি 2018 কেইউ, সরি এটা মনে হয় কুয়েট, কেইউ তো কুয়েট হওয়ার কথা, বা খুলনা, সরি এটা কুয়েট না, এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি বোঝাচ্ছে। খুলনা ইউনিভার্সিটি কি বলছে, রেজা তার বাড়ি থেকে বের হয়ে প্রথমে উত্তর দিকে 15 মিটার, উত্তর দিকে 15 কিলোমিটার গেল। কালারটা একটু সুন্দর করে দিই, দাঁড়ান এইটা মারি। প্রথমে উত্তর দিকে 15 কিলোমিটার গেছে, আচ্ছা গেল। তারপর পশ্চিম দিকে 10 কিলোমিটার, আচ্ছা। এবার দক্ষিণ দিকে সে আরো 5 কিলোমিটার, দক্ষিণ দিকে আরো কত গেল, 5 কিলোমিটার গেল। সবশেষে পূর্ব দিকে সে কি গেছে, 10 কিলোমিটার গেছে। এখন নিজের বাড়ির কোন দিকে সে দাঁড়িয়ে আছে? ওকে, তাহলে ফার্স্টে কি করছে, আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে ওই যে আমার এক্স ওয়াই জেড অক্ষ সেগুলো একটু এঁকে ফেলা লাগবে। তো ফার্স্টে বলছে কি উত্তর দিকে 15 কিলোমিটার গেছি, মানে একদম উপরের দিকে আমি গেছি কতটুক, 15 কিলোমিটার ধরলাম, একটু গেলাম। আচ্ছা, তারপর কি হয়েছে, তারপর হচ্ছে পশ্চিম দিকে গেছি কি 10 কিলোমিটার, এই ওই চলে যায়। আচ্ছা গেলাম। তারপর কোথায় গেছি, দক্ষিণ দিকে 5 কিলোমিটার গেছি, এই যে দক্ষিণ দিকে 5 কিলোমিটার গেছি। তারপর কি হচ্ছে, পূর্ব দিকে 10 কিলোমিটার গেছি। তারপর গেছি কি পূর্ব দিকে আমি আরো 10 কিলোমিটার গেছি, পশ্চিম দিক পূর্ব দিক, আচ্ছা এই তো। তাহলে আমি একটু যদি শুরু থেকে বলি, প্রথমে বলছি কি উত্তর দিকে 15 কিলোমিটার বললাম, ফার্স্টে এটা ছিল এ পজিশন, এ থেকে বি তে গেছি আমি কতটুকু, এ বি হচ্ছে আমার 15, এটা বলে দিছে, এ বি হচ্ছে 15 কিলোমিটার, এটা বলছে। তারপর আমি কি করলাম, পশ্চিম দিকে গেলাম, ধরলাম এখানে বি থেকে সি তে গেছি, বি সি সেটা হচ্ছে 10 কিলোমিটার, আমি পশ্চিমে গেছি। আচ্ছা, এবার বলছি কি আমি দক্ষিণ দিকে 5 কিলোমিটার নামছি, ধরলাম এটা হচ্ছে সিডি, সিডি সেটা হচ্ছে 5 কিলোমিটার। আচ্ছা, এরপর বলছে কি পূর্ব দিকে, পূর্ব দিক মানে কি আবার ডানে যাব, ডানে কত যাব, 10 কিলোমিটার। তাহলে আমার ধরলাম এখানে ডি থেকে আমি ই তে আসছি, তাহলে ডি ই এটা দেওয়া আছে কত, 10 কিলোমিটার। খেয়াল করেন আমি এই ওয়াই অক্ষের থেকে আমি হচ্ছে বামে গেছিলাম 10 কিলোমিটার, আবার ডানে আসছি 10 কিলোমিটার। এই যে আমার বিসিও কত 10, আমার ডিও কত 10, তার মানে আমি আবার কোথায়, এই অক্ষের উপর ফেরত চলে আসছি। এবার আমাকে বলছে নিজের বাড়ির কোন দিকে সে দাঁড়িয়ে আছে, তাহলে সে বাড়ি থেকে বের হয়ে এই সম্পূর্ণ ঘোরাফেরা করার পর সে হচ্ছে এই পজিশনে আছে, এবং টোটালটা 15 কিলোমিটার ছিল, টোটালটা ছিল হচ্ছে 15 কিলোমিটার, আর এইটুকু আপনি বের করছেন এটা হচ্ছে 5 কিলোমিটার, তার মানে এইটুকু কি 10 কিলোমিটার। তাহলে আপনার হচ্ছে বাড়ির থেকে সে উত্তর দিকে 10 কিলোমিটার দূরে আছে, তাহলে সে কোন দিকে তাকায় আছে বা কোন দিকে দাঁড়ায় আছে, উত্তর দিকে দাঁড়িয়ে আছে, বাড়ির কোন দিকে দাঁড়ায় আছে, উত্তর দিকে, সি নাম্বার রাইট অ্যান্সার হবে।
তাহলে আমরা দেখি এই যে সি নাম্বার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আরেকটু সামনে আগাই। এবার আমাদেরকে একটা প্রবলেম দিছে। প্রবলেমটা কি? উদ্দীপকের P1, P2, P3, P4 বলগুলো লব্ধি কত? তো অনেকগুলো বল দিয়ে দিছে। এটা কি ভাইয়ার করায় দেওয়া লাগবে? এটা আপনারাই পারেন। ওই যে একটা ক্যালকুলেটর সিস্টেম শিখাইছিলাম না আপনাদেরকে? ওই ক্যালকুলেটর সিস্টেম মেরে দিলেই কিন্তু হয়ে যায়। মানে আপনি যদি এই প্রবলেম সলভ করতে চান, তাহলে আপনার লব্ধি যদি আপনি ধরেন, লব্ধি যদি R বলেন, তাহলে R এর মান কত আসবে? ওই যে 20 0 ডিগ্রি ক্যালকুলেটর ইউজ করে করতে পারেন। প্লাস 10 কত ডিগ্রিতে আছে? ওইটা হচ্ছে 30 ডিগ্রিতে আছে। প্লাস আপনার 20 কত ডিগ্রিতে আছে? 45, তো তাহলে টোটাল হচ্ছে 135 ডিগ্রি। তারপর লাস্টেরটা P4 কোন দিকে আছে? P4 হচ্ছে 20 এবং সেটা কত ডিগ্রিতে আছে? একদম সোজা নিচের দিকে, দ্যাট মিনস 270 ডিগ্রি এখানে আছে। তো এই তো আমি হচ্ছে সবগুলো বলের মান আমি হচ্ছে লিখে ফেলাম 20 10 20 20। তাহলে এখান থেকে সলভ করলে মান কত এটা বের হয়ে যাবে। ঠিক আছে? ওকে, তাহলে আমাকে একটু বের টের করে বলেন কত আসে। আপনার ওই ভিডিওটি এখনো পাইনি, আল্লাহ কি বলে, এখনো পান নাই? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে শিখবো জিতবো গ্রুপে, অথবা আপনাদের এইচএসসি 26 এর Q1 একটা গ্রুপ আছে। Q1 গ্রুপটা পেইড গ্রুপ। আপনার এখানে যারা আছে সবাই পেইড স্টুডেন্ট। তো আপনারা 16780 হেল্পলাইনে ফোন দিলে আপনি ওইখান থেকে আপনাকে গ্রুপে অ্যাড করে দিবে, এটা একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে আপনি শিখবো দিবতে অ্যাড হওয়ার জন্য আপনার হচ্ছে কোনো কিছু করা লাগবে না। আপনি ফেসবুকে শিখবো দিব সার্চ দিয়ে আপনি ডিরেক্টলি অ্যাড হয়ে যেতে পারবেন। নিজে একটা ক্লিক দিলে অ্যাড হয়ে যাবেন। এখানে ফিজিক্স ক্যালকুলেটর হ্যাকস লিখে সার্চ দিলে একটাই ভিডিও পাবেন। ওই ভিডিওটা আমার করা এবং ওইখানে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? আর যদি তাও না হয়, হ্যাঁ, আপনি কি এখান থেকে লিংক দিতে পারবেন? তাহলে একটা কাজ করেন, ওই যে শিখবো জিতবোতে ফিজিক্স ক্যালকুলেটর হ্যাকস, ফিজিক্স এর পর একটা আন্ডারস্কোর হবে, তারপর ক্যালকুলেটর আন্ডারস্কোর, ওইখানে চলে গেছে। আচ্ছা, ওকে। তো আপনি একটু কমেন্টে ওদেরকে দিয়ে দেন, ফিজিক্স ক্যালকুলেটর হ্যাকস লিখে সার্চ দিলে চলে আসবে। আচ্ছা, আমরা তাহলে ইন দা মিন টাইম আমি এটা বের করে ফেলি। আপনারা যারা যারা পারেন আমার সাথে বের করেন 20 প্লাস, আচ্ছা ফার্স্টে ক্যালকুলেটর মুডটাকে কমপ্লেক্স নিলাম, 20 প্লাস 10 30 প্লাস 20 135 প্লাস হচ্ছে আপনার আর কি আছে 20 270। আমার মানটা চলে আসছে 14.54, 14.54। এই আসে নাই কেন স্যার? 20, তারপর 10 1030, ঠিক আছে। 20, তারপর হচ্ছে 1030, এটাও ঠিক আছে। তারপর হচ্ছে 20 135, এটাও ঠিক আছে। 20 270, এটাও ঠিক আছে। উদ্দীপকের সবগুলো বলের লব্ধির মান কত বের করতে বলছে। আচ্ছা, 14.54, 14.54 অ্যান্সার আসে 14.54। আমারও আসছে এরকম 14.54। অ্যাঙ্গেল কত আসছে? অ্যাঙ্গেল হচ্ছে -3.38, -3.38 ডিগ্রি। এটা আসে হচ্ছে অ্যান্সার। এখানে অ্যান্সার এটা নাই, এখানে কত 6.13। ডিরেকশনকে আমরা ঠিক ধরছিলাম, এটা 20 ঠিক আছে, এটা 10 ঠিক আছে, এটা 20 ঠিক আছে, এটা নিচের দিকে 20, এটাও ঠিক আছে। আচ্ছা, কোন একটা হয়তো ডাটা মিস্টেক আছে। তো আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে, এখানে আমি বলে দিই অ্যান্সার হবে হচ্ছে 14.54। এখানে অ্যান্সার হবে 14.54। ঠিক আছে? অ্যান্সার এটা হবে, হয়তো ডাটার মধ্যে কোনো একটা মিস্টেক আছে, তো ডাটার মিস্টেকটা আপনি কি ওটা খুঁজে পাইছিলেন? ফেসবুক ছাড়াও দেখা যাবে? কিভাবে দেখবে ভাই ওরা? ও আচ্ছা, লিংকে ক্লিক করলেই হবে। এটা কি ওরা সবাই দেখতে পাচ্ছে কমেন্টটা ওদের? আচ্ছা, তো আপনাদের জন্য ছোট্ট একটা ঘোষণা, আপনারা যে অনেকে হচ্ছে ভিডিওটা খুঁজে পাচ্ছিলেন না যে ভাই ফিজিক্স ক্যালকুলেটর কোথায় আছে, তো ওই ভিডিওটার লিংক কিন্তু আমরা হচ্ছে আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। তো আপনার যে কমেন্ট বক্সটা, আপনি অ্যাপে কাজ করতেছেন বা ওয়েবে কাজ করতেছেন, ওটা কমেন্ট বক্স যদি চেক করেন, চেক করলে ওইখানে একটা ভিডিও লিংক দেওয়া আছে। ওই ভিডিও লিংকে ক্লিক করলে ঠেস করে আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে, যেভাবে ক্যালকুলেটরের সাহায্যে আপনি এই প্রবলেম গুলো সলভ করতে পারেন। ঠিক আছে?
ওকে, পেয়ে গেছি, যে অনেকে বলছে পেয়ে গেছি, পেয়েছি। ঠিক আছে, আপনারা তাহলে ১ মিনিট ধরে একটু পেতে থাকেন। আমি ইন দ্য মিনটাইম আপনাদের একটু দেখতে থাকি কমেন্ট গুলো। ওকে, 14.45 আসছে। ওকে, ঠিক আছে। তাহলে আপনারা ক্যালকুলেটর দেখতে থাকেন। আমরা ইন দ্য মিন টাইম এখানে হচ্ছে খুবই সুন্দর একটা প্রবলেম আসছে, বাট এই প্রবলেম গুলো করার আগে আমরা কিছু কাজ করব। এটা আপেক্ষিক বেগ চলে আসছে। আমরা এখন আপেক্ষিক বেগের কিছু জিনিস নিয়ে একটু কাজ করব, তারপর হচ্ছে আপনাদেরকে পরের অংশগুলো ইনশাল্লাহ করাবো। ওহ, উম, আরেকবার কমেন্টে দিতে বলছেন, আমরা অলরেডি কমেন্টে দিয়ে দিছি। তো এখন একটা নতুন টপিক স্টার্ট করতে যাচ্ছি। নতুন বলতে আগে করানো হয়েছিল, তবে হচ্ছে যে ওইটা হচ্ছে আমরা কি করি নাই, আগে যেটা করানো হয়েছিল সেটা হচ্ছে আমরা রিস্টার্টের সময় পড়ি নাই। তো এখন আমরা হচ্ছে যেটা রিস্টার্ট টাইপের চিন্তা করতে পারেন, যে ভেক্টরের বিয়োগ, আপেক্ষিক বেগ, ছাতার অঙ্ক, বৃষ্টির অঙ্ক, গাড়ির কাজ, সেগুলো রিলেটেড ব্যাপারগুলো আমরা আরেকবার একটু সুন্দর করে ঝালাই করে নিব। সবাই একটু নড়ে চড়ে বসেন, একটু পানি টানি খেয়ে গরম টরম হয়ে বসেন। আমি ইন দ্য মিন টাইম আপনাদের একটু কমেন্ট গুলো চেক করতেছি। আপনারা কেউ কি বের করতে পারছিলেন কত হার্টজে আসলে ভাইয়া সাউন্ড তৈরি করতেছিল? একটা ছোট্ট সুন্দর ভিডিও দেওয়া হয়েছিল আপনাদের শিখবো জিতবোতে, আপনাদের প্রাণপ্রিয় জিমি ভাইয়ের সাথে। ভাইয়া খুব সুন্দর করে কম্পাঙ্ক তৈরি করতেছিল। আপনারা কি দেখছেন ভিডিওটা? হুম। যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে শিখবো জিতবো থেকে ঘুরে আসেন। আজকে শিখবো জিতবো সব থেকে ট্রেন্ডিং ভিডিও হচ্ছে সেই স্পেশাল কম্পাঙ্ক তৈরি করার ভিডিও। অনেক বেশি সময় না, মাত্র 11-12 সেকেন্ডের একটা ছোট্ট ভিডিও। তো এই ভিডিওটা আপনাদের প্রাণপ্রিয় জিমি ভাইকে নিয়ে। ভাই খুব সুন্দর করে কম্পাঙ্ক তৈরি করতেছিলেন, আমি এটার ভিডিও করেছি। শিখবো জিতবোতে আপনার সবার যাদের যাদের মনে অনেক দুঃখ, সেই দুঃখ দূর করার জন্য আপলোডও দিয়ে দিছি। ভাই আপনার জন্য কত কিছু করে দেখেন, যে আপনাদের দুঃখ দূর করার জন্য কিন্তু আমরা ভিডিও করতেছি জিমি ভাইকে নিয়ে। এই যে রয়্যাল হার্জ বলছেন একদম। দেখছি। তো আমরা ভেক্টরের বিয়োগ নিয়ে কাজ করব। ভেক্টরের বিয়োগ কিরকম, ধরেন আপনার কাছে দুইটা ভেক্টর আছে। একটা হচ্ছে এইরকম একটা ভেক্টর, বললো এটা হচ্ছে এ ভেক্টর, এবং এটার মান হচ্ছে ধরেন বললো 10। তো আপনাকে আরেকটা ভেক্টর দিল, এটা ধরেন হচ্ছে বললো বি ভেক্টর, এটা বললো বি ভেক্টর, এবং এটার মান ধরেন বললো হচ্ছে 6। আর অন্তর্গত কোণ দিয়ে দিল, এটা হচ্ছে 30 ডিগ্রি। এখন আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে ভাই এ ভেক্টর থেকে বি ভেক্টর যদি বিয়োগ যায়, তাহলে এই বিয়োগ ফলটা কত হবে? তাহলে আমরা এটা কিভাবে বের করি? আমরা বের করার টেকনিকটা হচ্ছে এরকম, যে এ মাইনাস বি যে কথা, আমরা যদি চাই এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, এটা কিন্তু একই কথা। স্যার টি শার্ট কিভাবে পাবো? এই বাজারে পাওয়া যায়, আপনি যে কোনো বাজারে গেলে টি শার্ট পাবেন। আর হচ্ছে যে আপনি চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন, অনলাইনেও টি শার্ট পাওয়া যায়। তো এই আর কি। তাহলে আমরা এখন যদি জিনিসটা সলভ করতে যাই, কি কি আছে আমাদের এ আর বি ভেক্টর। তো দেখেন এ ভেক্টরটা তো আমাদের অ্যাজ ইট ইজ, এই যে 10 ভেক্টর এটা আছে, এটা এ ভেক্টর, এটার মান কত? এটার মান হচ্ছে 10। আর বি ভেক্টরটা ছিল কোন দিকে? এই দিকে। তাহলে মাইনাস বি ভেক্টর কি হবে? বি ভেক্টরের দিক যেদিকে, মাইনাস বি এর দিক ঠিক তার উল্টো দিকে। তো ঠিক তাকে উল্টায় দিলে আমি মাইনাস বি ভেক্টর পেয়ে যাবো। এটা মাইনাস বি ভেক্টর, এবং প্লাস হোক মাইনাস হোক মান তো সেম হবে। এই কোণটা যদি 100 সরি, এই কোণটা যদি আপনার 30 ডিগ্রি হয়, তাহলে অবশিষ্ট অপর কোণটা কত হবে? এই কোণটা হবে কত? তখন অবশিষ্টটা 150 ডিগ্রি। দ্যাট মিনস এই দুইটার অন্তর্গত কোণ হচ্ছে 150 ডিগ্রি। তাহলে এখন আপনি যখন এই লব্ধিটা বের করবেন, এই লব্ধিটাকে ধরলাম আপনি সি ভেক্টর নাম দিলেন, ঠিক আছে? তো আপনি যদি সি ভেক্টর নাম দেন, তাহলে এই যে দুইটা মিলে একটা লব্ধি তৈরি করলো, এটাকে আপনি সি নাম দিলেন, সি ভেক্টর। তাহলে এই সি ভেক্টরের মান কত? সি ভেক্টরের মান যদি আপনি বের করেন, তাহলে আসবে কত? √10² প্লাস 6² প্লাস 2 × 10⁻⁻⁴ তাহলে এখান থেকে আপনি কি করতে পারবেন? আপনি অন্তর্গত কোণ, লব্ধির মান কত সেটা হচ্ছে বের করে ফেলবেন।
শিখর টি শার্ট কিভাবে পাবেন? শিখর টি শার্ট পেতে হলে আপনি যে কোনো একটা টি শার্ট কিনে এটার গায়ের মধ্যে সাইন পেন দিয়ে লিখতে পারেন শিখো, অথবা হতে পারে আপনি ধরেন আপনার যে টি শার্ট সেই টি শার্টের মধ্যে আপনি সুই সুতা দিয়ে সেলাই করে ফেলতে পারেন। আরেকটা হইতে পারে ধরেন আপনার কাছে ধরেন আপনার সুই সুতা নাই, আপনি সেই ক্ষেত্রে কেচি থাকলে শিখর মতো করে আপনি এদিকে ছোট্ট করে একটা দাগ দিয়ে নিয়ে তারপর এখানে ছোট ছোট করে কেটে ফেলতে পারেন। তো এখান থেকেও কিন্তু শিখো হয়ে যায়। ঠিক আছে? ঘুমন্ত জিম ভাইয়ের কম্পাঙ্ক নির্ণয় ও পর্যবেক্ষণ শুরু করছেন। অনেক কিছু নিয়ে ফিজিক্স পড়তে হলে আপনাকে অনেক কিছু নিয়ে পর্যবেক্ষণ করতে হবে, না হয় আপনি ফিজিক্সে ভালো করতে পারবেন না। আচ্ছা, তাহলে আমাদের এটা সলিউশন করলে অ্যান্সার কত আসে? 10 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 6 ইন্টু cos 150। ওকে, তাহলে এটার অ্যান্সার আসে হচ্ছে 5.66। এই যেটা বের করে ফেললাম। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে দিক কত, দিকও বের করতে পারবো। দিক কিভাবে বের করব? দিক হচ্ছে tan ইনভার্স যার সাথে উৎপন্ন কোণ সে নিচে কি একা থাকে, তাহলে 10 এর সাথে উৎপন্ন কোণ সে কি নিচে একা থাকবে। তো 6 sin 150 6 cos 150। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসে? tan ইনভার্স আমরা যদি বের করি 6 sin 150 10 প্লাস 6 cos 150 31.98। এই তো আমরা মানটা বের করে ফেললাম। এইটুকুই বুঝতে পারছেন? তাহলে এইভাবে হচ্ছে দুইটা ভেক্টরের লব্ধির মান বের করা যায়, দিক বের করা যায়। আমরা এখন কিসের কাজ বের করলাম? যে একটা ভেক্টর থেকে যে আরেকটা ভেক্টর বিয়োগ করতে বলে, এই যে একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর বিয়োগ করলে যে ভেক্টরটা পাওয়া যায় ওই ভেক্টরটাকে আমরা সি ধরছি। তো সি কিভাবে নির্ণয় করতে হয় সেটার পুরা প্রসেস আমরা দেখছি। ঠিক আছে? এইটা 1 নাম্বার স্টেপ। আমরা কি দেখলাম? আমরা হচ্ছে স্টেপ 1 দেখলাম। স্টেপ 1 কারা কারা বুঝছেন আমাকে একটু কমেন্ট করেন তো। এটা হচ্ছে স্টেপ 1 ছিল। স্টেপ 1 কারা কারা বুঝছেন ভাই একটু কমেন্ট করে জানান। নামাজের বিরতি আমাদের আজান কি দিছে ভাই এখানে? আচ্ছা, আমরা আর 5 মিনিট পরে ইনশাআল্লাহ আজান নামাজের বিরতি নিয়ে নিচ্ছি। কারণ যারা পূর্বে আছেন তাদের আজানটা আগে দেয়, যারা পশ্চিমে তাদেরটা হচ্ছে আজানটা একটু পরে হয়। সবাই ব্যালেন্স করে আমরা মাঝামাঝি টাইমে ব্রেকটা নিব ইনশাআল্লাহ। ওকে, আমাদের পার্ট 1 ক্লিয়ার। পার্ট 2 টা করে আমরা নামাজের বিরতিতে চলে যাব। তাহলে এবার আসেন পার্ট 2। পার্ট 2 তে আমরা কিছু জিনিস দেখব। প্রথমত হচ্ছে আমরা বলবো এ এর সাপেক্ষে বি এর বেগ, সেটা হচ্ছে ভি এ বি, সরি এটা হচ্ছে ভি বি এ। মাথায় রাখতে হয় কি, যখন আপনি একজনের সাপেক্ষে আরেকজনের বেগ নির্ণয় করেন তখন যার বেগ নির্ণয় করবেন, যেমন বি বস্তুটার বেগ নির্ণয় করবেন তাকে প্রথমে লিখবেন, আর যার সাপেক্ষে বের করতেছেন তাকে কি লিখবেন? পরে লিখবেন। তাহলে আমি একটু বলে নিই এই জায়গাটায়। তাহলে যার সাপেক্ষে বেগ নির্ণয় করব তাকে রাখবো লাস্টে, আর যার বেগ বের করব তাকে রাখবো ফার্স্টে। এবার তাহলে দেখেন আমরা এ সাপেক্ষে বি এর বেগ নির্ণয় করতেছি। সো বি বি এ যখন বের করব, যার সাপেক্ষে বেগটা বিয়োগ করব তাকে কি করব? ভেক্টরিক্যালি বিয়োগ করে দিব। কি বললাম? যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করব, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করব তাকে ভেক্টরিক্যালি বাদ দিয়ে দিব। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে ভেক্টরের বিয়োগ করতে হবে। বিয়োগ কিভাবে করব? ওই যে একটু আগে যে প্রসেস দেখাইছিলাম
সেই প্রসেসটা এপ্লাই করতে হবে। এইটুকুই হচ্ছে আমাদের স্টেপ 2 বা পার্ট 2। সো আমরা একটু আগে কি বলছিলাম, এটাকে মনে হয় স্টেপ 2 বলছিলাম, তাহলে এটা হচ্ছে স্টেপ পার্ট 2 না, এটা হবে হচ্ছে স্টেপ 2। আমি একটু ভুল লিখছি। তাহলে স্টেপ 2। তো আমরা স্টেপ 1 করলাম, স্টেপ 2 করলাম। এই দুইটা কি সবার ক্লিয়ার? এই দুইটা আই গেস সবার হচ্ছে ক্লিয়ার। তাহলে এবার আমরা নামাজের বিরতি কি এখন নিব নাকি 5 মিনিট পর? 5 মিনিট পর নিলে বেটার। আচ্ছা, তাহলে আমরা আরো 5 মিনিট পর নিই, মানে সবাইকে একসাথে টাইম মেইনটেইন করে 5:55 বিরতিটা নিই, তাহলে বেটার হবে। এবার আমরা স্টেপ 3 দেখব। স্টেপ 3। স্টেপ 3 দেখার আগে ভাই একটা কথা বলবো, যারা যারা আপেক্ষিক বেগকে ভয় পান, যে ভাই আমি আপেক্ষিক বেগ কিচ্ছু পারি না, ছাতার অঙ্ক কেমনে ধরতে হয় আমি পারি না, গাড়ির কোন কাজ দিতে আমি বুঝি না, আপেক্ষিক বেগের আও বুঝি না, বেও বুঝি না, কিছুই আমার মাথায় ঢুকে না, তাদের জন্য এটা আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র খাতা কলম নিয়ে মোবাইলের দিকে বা ল্যাপটপের দিকে তাকায় থাকেন। বাদ বাকিটা ভাইয়ার দায়িত্ব, ইনশাল্লাহ আপনার মাথায় কিভাবে ঢুকাইতে হয়। আপনি জাস্ট হা করে তাকায় থাকেন, খেয়াল করেন যেন আশেপাশে মাছি মশা না থাকে, তাহলে আবার বিপদ টিপদ হয়ে যেতে পারে, পরে আমাকে দোষ দিবেন। তো এবার চলেন আমরা স্টেপ 3 দেখবো। স্টেপ 3 তে কি আছে? একজন লোক, সে হচ্ছে দৌড় দিছে। কত বেগে দৌড় দিছে? এটা হচ্ছে ম্যান, তো ভিএম হচ্ছে মানুষের বেগ, সেটা বললো 20 মিটার পার সেকেন্ড। তো একজন লোক 20 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিছে। আচ্ছা, ভালো কথা। আর বলতেছে যে উপর থেকে বৃষ্টি পড়তেছে। উপর থেকে কি হচ্ছে? বৃষ্টি পড়তেছে। কত বেগে বৃষ্টি পড়তেছে? এটা হচ্ছে ভি রেইন, বৃষ্টির বেগ। এটা বলতেছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি ধরতেছে। কোশ্চেন, কত কোণে ছাতা ধরলে, কত কোণে ছাতা ধরলে বৃষ্টির হাত থেকে রেহাই পাবে? ঠিক আছে, তো আমরা বৃষ্টির দিন, বৃষ্টিতে যেন আপনারা না বুঝেন, সেই আপনারা যেন না ভিজেন, সেই জন্য ভাইয়ারা কি করতেছি, ফিজিক্সের মধ্যে আপনাকে শিখাই দিচ্ছি যে কত কোণে ছাতা ধরতে হবে। ঠিক আছে, লোকটির কাছে তো ছাতাই নেই, সে কে কমেন্ট করলো? তাশফিক আব্দুল্লাহ, মানে পোলাপান। দেখেন, না ও না, ও কে জানি কমেন্ট করছে, কামরুজ্জামান, কামরুজ্জামান হচ্ছে কমেন্ট করছে, ছাতাই নাই ওর কাছে। তাহলে দেখেন এটা আমরা কিভাবে সলভ করতে পারি। প্রথমত, যে আমি ধরেন হচ্ছে সেই মানুষটা, এই যে লোকটা 20 মিটার পার সেকেন্ডে দৌড়াচ্ছে, এটা আমি। 20 মিটার পার সেকেন্ড মানে কি অলমোস্ট হচ্ছে সব 60-70, প্রায় 70 কিলোমিটার পার আওয়ারের কাছাকাছি। 70 কিলোমিটার পার আওয়ার বেগে কি একটা প্রাইভেট কার যখন মোটামুটি স্পিডে চলে 70 কিলোমিটার পার আওয়ার চলে, মানে এই জায়গায় এনাম ভাইকে চিন্তা করলে তো হবে না, তখন এটা হইতে হবে 2 বা 3 মিটার পার সেকেন্ড। আমি দেখে আপনি 20 মিটার পার সেকেন্ড চিন্তা করতে পারেন। ধরেন আমি হচ্ছে দৌড়াচ্ছি, এখন আমি যদি দৌড়াই, আমাকে আসলে কি বুঝতে হবে? আমি যখন দৌড়াবো, আমাকে তখন বুঝতে হবে যে আমার দিকে বৃষ্টিটা কিভাবে আসতেছে, সেই অনুযায়ী কি করতে হবে, আমাকে ছাতাটা ধরতে হবে। তো তাহলে আমার কাছে বৃষ্টির বেগটা কিরকম সেটা আমাকে মাপতে হবে। কি করতে হবে? দেখেন, খেয়াল করে, আমি যখন দৌড় দিব, এভাবে দৌড়াচ্ছি, আমার দিকে কি বৃষ্টি পড়বে? তো আমি, আমার কাছে বৃষ্টিটা কিভাবে আসতেছে সেই অনুযায়ী তো আমি ছাতাটা ধরবো। তাহলে বেগটা কার? বৃষ্টির। কে মাপতেছে? আমি মাপতেছি, বা মানুষটা মাপতেছে। তাহলে এই আমার কাছে বা মানুষটার কাছে বৃষ্টির বেগ কিরকম সেটা মাপতে হবে। এটা যদি মাপতে পারি, তাহলে কি কোন দিকে ছাতা ধরতে হবে সেটা বের করে ফেলবো। এখন মানুষটার কাছে বৃষ্টির বেগ কিরকম, সেটার মানি আসলে কি? মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ।
তাহলে আমরা মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগটা বের করতে হবে। তো বৃষ্টির বেগটা হচ্ছে রেইন কার সাপেক্ষে? মানুষের সাপেক্ষে, দ্যাট মিনস VRM। এই ব্যাপারটা আমাকে বের করতে হবে। তাহলে VRM যখন বের করব তাহলে কি করব? ভি রেইন থেকে ভি ম্যান এটা আমি বাদ দিয়ে দিব। ভি রেইন থেকে ভি ম্যান বাদ দিয়ে দিব। বা আমরা তো জানি বিয়োগ করার সময় আসলে কি করতে হয়? বিয়োগ করার সময় আসলে উল্টা ভেক্টরকে যোগ করতে হয়। তাহলে আমি উল্টা ভেক্টরকে যোগ করব। এখন যদি উল্টা ভেক্টরকে যোগ করি তাহলে এবারের স্টেপ কি? এবারের স্টেপ হচ্ছে আমি ব্যাপারটাকে চিত্রে প্রকাশ করব। তাহলে চিত্রে যদি প্রকাশ করি, প্রথমত দেখেন VR, এটা তো এই যে নিচের দিকে আছে, এটার ভ্যালু কত ছিল? এটার ভ্যালু ছিল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা কার ভ্যালু লিখলাম? এটা হচ্ছে আমি লিখলাম হচ্ছে ভি রেইন, সেটার মান কত সেটা আমি লিখলাম। আচ্ছা, এখন খেয়াল করেন VM কোন দিকে ছিল? ডান দিকে ছিল। কিন্তু আপনার লাগবে কি -VM, তাহলে কি ডানে লিখলে হবে? অ্যান্সার কি? উল্টো দিকে লিখতে হবে। সো আমি লিখলাম, সো এটা কি? এটা হচ্ছে -VM, মানুষের বেগের উল্টাটা, যেদিকে ছিল দিকটাকে উল্টায় দিলাম। এটার ভ্যালু কত দেওয়া? 20 দেওয়া। এখন আমার কি করতে হবে? এখন হচ্ছে এদের লব্ধি করলে কি আমি আপেক্ষিক বেগটা পাবো? আমি যদি লব্ধি করি তাহলে এই যে দেখেন এই দিকে হচ্ছে আমার আপেক্ষিক বেগটা চলে আসবে। তাহলে এটা কি পেলাম আমি? মানুষের কাছে বৃষ্টির বেগ কিরকম মনে হচ্ছে। তাহলে ধরেন এই দিকে যদি আমার বৃষ্টিটা চলে আসে, এটা আমরা বের করলাম VRM, এটা বের করলাম। এখন আমার তাহলে ছাতা ধরতে হবে কি ঠিক তার অপোজিটে। ঠিক তার অপোজিটে যদি আমি ছাতাটা ধরতে পারি তাহলে কি আমি বৃষ্টির হাত থেকে রেহাই পাবো। এখন তাহলে দেখেন, আমি যদি উলম্ব একটা রেখা ড্র করি, আমি যদি একটা উলম্ব লাইন চিন্তা করি, তাহলে বুঝবেন যে এইখানে যেইটুকু কোণ তৈরি হয়েছে, এই জায়গায় যতটুকু কোণ তৈরি হয়েছে এই জায়গায় কিন্তু ঠিক ততটুকুই কোণ। এখানে যদি থিটা কোণ তৈরি হয়, ছাতাটাকেও আসলে নর্মালি তো সোজা ধরি, নর্মালি কি আমি একদম সোজাসুজি ছাতা ধরি, এখন একটু বাঁকায় ধরছি ছাতাটা, কত কোণে বাঁকাইতে হয়েছে? এখানে যতটুকু কোণ তৈরি হয়েছে উলম্বের সাথে ঠিক ততটুকুই কোণে আমাকে বাঁকায় ফেলতে হয়েছে। তাহলে আমি এখান থেকে যদি বের করি যে ভাই থিটার মানটা কত, চলেন আমরা একটু বের করে ফেলি যে থিটা ইজ ইকুয়ালস টু কত? ট্যান ইনভার্স, যার সাথে উৎপন্ন কোণ সে নিচে একা থাকবে, কার সাথে উৎপন্ন কোণ? 10-এর সাথে উৎপন্ন কোণ। আর অপর জায়গায় কি আছে? 20 আছে। তাহলে ট্যান ইনভার্স 20/10 এটা কত আসে? যে বলছিলাম ট্যান ইনভার্স 2 আসে 63 পয়েন্ট সামথিং। তাহলে দেখেন 63 দশমিক কত আসবে ট্যান ইনভার্স 2, এটা আসে 63.43। এইটা চলে আসছে কিন্তু অলরেডি। তাহলে আমরা বুঝলাম কি এত কোণে ছাতাকে বাঁকিয়ে ধরলে আমরা বৃষ্টির হাত থেকে রেহাই পাবো। তাহলে হচ্ছে অ্যান্সারটা লিখে দিই। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার, আমরা অ্যান্সারটা লিখে ফেললাম, আপনাদের জন্য এটাকে বক্সও করে দিচ্ছি সুবিধার্থে। তো এইটুকু পর্যন্ত যারা যারা বুঝতে পারছেন ভাইকে একটু কমেন্ট করে জানান। আমাদের নামাজের ব্রেকের টাইম চলে আসছে, আমরা একটা নামাজের বিরতিতে যাব। তো আমি উপরে বড় করে লিখে দিচ্ছি নামাজ বিরতি। কোন কালার দিয়ে লেখা যায়? আচ্ছা মাঝখানে ইউলো কালার দিয়ে লিখি। সো এইটুকু পর্যন্ত যারা যারা বুঝতে পারছেন ভাইকে কমেন্ট করে জানান। ইন দা মিনটাইম আমরা নামাজের বিরতি নিচ্ছি, সবাই ইনশাল্লাহ দ্রুত নামাজ করে ক্লাসে ফেরত আসবো। ওকে।
আসসালামু আলাইকুম এবং সকলকে আবারও স্বাগতম আমাদের ভেক্টরের এই এমসিকিউ সলভিং ক্লাসে। নামাজের বিরতি শেষে আমার সাথে এখনো 75% মানুষ আছে। বাকিরা আশা করি দ্রুত জয়েন করবে। ওয়েলকাম ব্যাক ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকেও ওয়েলকাম ব্যাক। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তো আমি একটু আগে নামাজ পড়ে বের হওয়ার পর আমার কাছে হঠাৎ করে মনে হচ্ছিল যে আমিও যখন স্টুডেন্ট ছিলাম আমারও এই ঘটনাটা ঘটতো, যেটা আপনারা অনেক সময় মেসেজ দিয়ে পাঠান যে, "ভাইয়া অনেক পড়ি বাট হচ্ছে যে আ আমার পড়াটা হিট করতেছে না।" অর্থাৎ আমার যতটুকু এই যে আপনারা বলেন না যে আমরা ভেক্টর ভাইয়া থিওরি বুঝে গেছি, ম্যাথ ধরতে পারতেছি না। ম্যাথ ধরতে পারতে দেখা গেল যে আরেক চ্যাপ্টারের থিওরি শেষ হয়ে যাচ্ছে। এই যে আমার যে টাইমিংটা এটা ঠিকমতো হচ্ছে না। মানে আমার টার্নটা আসতেছে না। তো আ জগতে যত বড়, বড় আ জিনিস ঘটছে, যত বড়, বড় সাফল্য আসছে, সবারই ১ম দিকে অনেকটুকু পরিমাণ ব্যর্থতা ফেস করতে হইছে। KFC-র যে মালিক ছিলেন, অর্থাৎ যিনি হচ্ছে মেইন শেফ, যে রেসিপিটা অনেক বিখ্যাত KFC-র, সেই রেসিপিটা কিন্তু ১ম এ ওয়ার্লড এর অনেকগুলো জায়গায় হচ্ছে দেখানো হইছিল। বাট সবাই হচ্ছে ওনাকে রিজেক্ট করে। করতে উনি উনার জীবদ্দশায় একদম শেষ পর্যায়ে যেয়ে উনার রেসিপিটা একজন অ্যাকসেপ্ট করে এবং যখন এটা অ্যাকসেপ্টেড হয় তখন এটা পুরো বিশ্বে ছড়ায় পড়ে। তো যেই জিনিসটা যত বেশি রিজেকশন এর পরে যায় এস্টাবলিশ হয়, সেই জিনিসটা তত বেশি গ্রো করে। যেই মানুষটা বা যেই লোকটা বা যেই স্টুডেন্টটা অনেক পরে যায় তার পড়াটা তার এক্সপেক্টেড লেভেল অনুযায়ী ম্যাচ করে। অর্থাৎ তার পড়ার সাফল্যটা অনেক ব্যর্থতার পরে আসা শুরু করে। তার সাফল্য যেই দিন থেকে আসা শুরু করে, সেই দিন থেকে তার সাফল্যটা শুধু নরমাল আমজনতা স্টুডেন্টের মতো হয় না। সেদিন তার সাফল্যটা অনেক জোরে ছড়ায় পড়ে, অনেক বড় আকারে ছড়ায় পড়ে। এবং আমি এই জিনিসটাকে সবসময় এভাবে বলি, মানে আমার ওয়ে অফ সেইং এটা হচ্ছে এরকম, যেইদিন একটা ক্লাসের লাস্ট বেঞ্চের স্টুডেন্টটা শিখে যায় কিভাবে ফার্স্ট হইতে, সেদিন সে শুধুমাত্র ওই ক্লাসরুমের মধ্যে ফার্স্ট হয় না, সে পুরো দেশের মধ্যে ফার্স্ট হয়। বাট এটাই শিখতে হয়। কিভাবে সেই লাস্ট বেঞ্চের ওই স্টুডেন্টটা থেকে আমি শিখে যাব কিভাবে পুরো দেশের মধ্যে ফার্স্ট হইতে হয়। বাট তার আগে আপনাকে অনেকদিন ব্যর্থ হওয়া লাগবে। এই ব্যর্থ হওয়ার টাইমটাই কিন্তু ইন্টারের ফার্স্ট ইয়ারের ১ম দিকের সময়টা। আপনার অনেক সময় চলে যাচ্ছে বাট আপনি আপনার এক্সপেকটেশন অনুযায়ী পড়াটা ধরতে পারতেছেন না। অনেক যুদ্ধ করে যুদ্ধ করে একটা সময় আসবে যখন আপনার সাথে আপনার এক্সপেকটেশন হালকা ম্যাচ করা শুরু করবে। আপনার জায়গাগুলো হিট করা শুরু করবে। এক্সাম হলে লাল মার্কস, পরীক্ষার খাতায় লাল মার্কস কমতে থাকবে। 0 কাটা এগুলা কমতে থাকবে। মার্কস গুলা বাড়তে থাকবে। খাতার ওয়েটেজ বাড়তে থাকবে। আপনাকে নিয়ে চারপাশে কথাবার্তা হইতে থাকবে। এই দিনগুলা ১ দিন ২ দিনে আসে না। অনেক এফোর্ট এর পর একটু করে আসে। একটু করে যখন আসা শুরু করে, ধরেন আপনার নাম হচ্ছে, সে ফর এক্সাম্পল আপনার নাম হচ্ছে নাবিল অথবা আপনার নাম হচ্ছে নাবিলা। হ্যাঁ? এনিওয়েজ আপনি ছেলে হন, মেয়ে হন। আপনি ধরেন হচ্ছে ৩-৪ মাস হিউজ খাটছেন। আগে আপনাকে কেউ চিনতও না। মেট্রিকে আপনি একটা নরমাল স্টুডেন্ট ছিল। আপনি ৩-৪ মাস অসাধারণ মানে অমানসিক পরিশ্রম করছেন। আপনি ধরেন দিনে ৩-৪ ঘন্টা ঘুমাইছেন। ধরেন আপনি হচ্ছে ৭-৮ ঘন্টা পড়ার টেবিলে বসেছিলেন, কোচিং করছেন, কলেজ করছেন। ৩-৪ মাস পর আস্তে একটু করে আশেপাশের মানুষজন বলা শুরু করছে, "এই নাবিল নামে একটা ছেলে আছে জানোস? ও না ক্লাসে অনেক ভালো পারফর্ম করে। এই নাবিলা নামে একটা মেয়ে আছে জানোস? ওর না পরীক্ষার হলে এক্সামও হাইয়েস্ট মার্কস পাইছে।" এই যে একটু করে আপনি যে পাচ্ছেন, ওই ৩-৪ মাসটাই হচ্ছে টাফ। এই যে একটু করে মানুষ যখন কথা বলা শুরু করে চারপাশে, তখন আর আপনাকে না ওই যে পড়ার জন্য কষ্ট করে বসতে হয় না। ওইগুলা যখন আসা শুরু হয় আপনি অটোমেটিক্যালি আপনার ফুয়েল আপনার অটোমেটিক্যালি আসতে থাকবে। ইঞ্জিন তখন এমনিই দৌড়াবে। ওই ১ম দিকে ফুয়েলটা ম্যানেজ করা, ১ম দিকে ইঞ্জিনটাকে অ্যাক্টিভ রাখা, রানিং রাখা সেটাই হচ্ছে টাফ। যেই টাইমটা আপনি পার করতেছেন। এবং আমি অলওয়েজ বলে থাকি, যেই ছেলেটা বা যেই স্টুডেন্টটা বা যেই মেয়েটা সে ইন্টার লাইফ এর ১ম ৬ মাসে যে সাকসেস এর মুখ দেখবে, তাকে আসলে বলা লাগবে না যে ভাই তুমি কোন ভার্সিটিতে চান্স পাবা বা তুমি কোন জায়গায় যেতে চাও। সে নিজেই ইন্টার ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম দেওয়ার আগে সে নিজেই বলতে পারবে যে, "ভাই আমি বুয়েটে জানতে চাই, বুয়েটে চান্স পেতে চাই। আমি মনে হয় একটু চেষ্টা করলেই বুয়েটের ওই সাবজেক্টটা পেয়ে যাবো।" সে নিজেই মনে জেনে যাবে। বিকজ হি হ্যাজ অলরেডি অ্যাচিভড দ্যাট। শি হ্যাজ অলরেডি অ্যাচিভড দ্যাট। ওইটা করার জন্য এই সময়টা আপনাকে অমানসিক খাটতে হবে। এবং সেই টাইমটাই কিন্তু এখন আপনি আছেন। আচ্ছা। আমরা আমরা একটু পড়াশোনার জায়গায় ফেরত আসি। আবার আমাদের নামাজের বিরতি ছিল। নামাজের বিরতির পর আমরা এই ম্যাথটা করছি। তো আগে তো আপনারা এই ম্যাথটা বুঝতেন না। মানে ১০০ জনের মধ্যে হয়তো ৯০ জনও বুঝেন নাই। এখন কি এই ম্যাথটা ভাইয়া বুঝা যাচ্ছে? তো আমার কিন্তু এইটা খুবই ইম্পোর্টেন্ট আমার কাছে, যে আপনারা এই ম্যাথটা ধরতে পারছেন কিনা।
যদি এই ম্যাথটা ধরতে পেরে থাকেন, এটা আপনাদের প্রতি কাইন্ড রিকোয়েস্ট যে এই ম্যাথটার একটা স্ক্রিনশট নিয়ে আমাকে শিখবো জিতবোতে জানাবেন যে আপনাদের এই ম্যাথের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা। আমি একদিনে সবগুলা করায় ফেলবো না। আজকের ক্লাসে আমি হচ্ছে বৃষ্টির অঙ্ক কিভাবে হচ্ছে ছাতা কত কোণে ধরতে হবে এই রিলেটেড প্রবলেম গুলো আমি করাবো, এবং আমি চাই আপনারা সবাই এটা একটা স্ক্রিনশট নেন এবং শিখবো জিতবোতে শেয়ার করেন যে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা, এখন ধরতে পারতেছেন কিনা। আর টার্গেট হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে সিকিউ সলভিং ক্লাস। ওই দিন হচ্ছে গাড়ির কাজ ভিজার প্রবলেম গুলো করবো, আর লাস্টের ক্লাসে দুইটাকে মিলায় সব থেকে কমপ্লেক্স প্রবলেম গুলো সলভ করবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে আগাই, একটু সামনে আগাই। তাহলে আমাদের পরের প্রবলেমটা আমরা আরেকটু অ্যাড করব, সেটা হচ্ছে এরকম যে একজন লোক আছে, সেই লোকটা হচ্ছে সামনের দিকে দৌড়াচ্ছে, মানুষের বেগ এটা দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, এটা দেওয়া। উপর থেকে সোজা বৃষ্টি পড়তেছে, তো আমাদের কাছে কিছু বিষয় বলে দিছে যে বৃষ্টি পড়তেছে 10 মিটার পার সেকেন্ড বেগে, লোকটা দৌড়াচ্ছে 8 মিটার পার সেকেন্ড বেগে। আমাকে বলছে বাতাসও আছে এখানে, এবং আমাকে বলে দিল যে এখানে বাতাসের বেগ, এয়ার এর বেগ সেটা কত, সেটা আমাকে বলে দিল 5 মিটার পার সেকেন্ড। এই কথাগুলো আমাকে প্রশ্নে বলে দিল। এখন আমাকে এর পরে কি বলছে, এখনো সেম কোশ্চেন। প্রশ্নটা কি, প্রশ্ন হচ্ছে এরকম, আহ ভাই একটা কন্ট্রোল ভি মারা লাগবে। ওকে, তাহলে প্রশ্নটা হচ্ছে কত কোণে ছাতা ধরলে বৃষ্টির হাত থেকে রেহাই পাবো। কত কোণে ছাতা ধরলে বৃষ্টির হাত থেকে রেহাই পাবে, সেম প্রশ্ন। তাহলে এবারও আমাদেরকে কি কাজ করতে হবে, এবারও আমাদেরকে সেম ওয়েতে কাজ করতে হবে যে বৃষ্টির বেগটা আমি বের করব মানুষের সাপেক্ষে, ঠিক আছে, বাট এবার কি আছে, বাতাসও আছে। তার মানে বাতাস এবং বৃষ্টি মিলে যে লব্ধি বেগটা তৈরি করবে সেটা মানুষের সাপেক্ষে কত হবে সেটা আমাকে বের করতে হবে। অর্থাৎ বৃষ্টি তো নর্মালি সোজা নিচের দিকে পড়ে, কেন? কারণ যে গ্র্যাভিটি, আপনি শুধু বৃষ্টির কণা কেন, আপনি যে একটা বস্তুকেও রেখে দেন, লোহার টুকরাকে রেখে দেন, সেও সোজা নিচের দিকে পড়বে। আপনি একটা কাঠের বলকে রেখে দেন, সেও নিচে পড়বে। আপনি একটা লাগেজকে ছেড়ে দিলে সেটাও নিচের দিকে পড়বে। প্রত্যেকটাই তো কি নিচের দিকে পড়ে। কিন্তু আপনি যদি খুব হালকা বস্তুকে ছেড়ে দেন, ও নিচের দিকে পড়বে। বাতাস যদি ধাক্কা মারে, বাতাসের ধাক্কার কারণে সে এদিকেও একটা বেগ প্রাপ্ত হবে। তাহলে একটা হচ্ছে বৃষ্টির নিজস্ব বেগ, বাতাসের ধাক্কার কারণে বৃষ্টির আরেকটা প্রাপ্ত বেগ আছে। এই দুইটা বেগ মিলে যে বেগটা তৈরি হয়, সেই বেগটা মানুষের কাছে কত বলে মনে হবে, সেটাই হচ্ছে আমাকে বের করতে হবে। তাহলে ভি আর এ এম, তাহলে ভি আর এটা অ্যাজ ইট ইজ বসবে, এয়ার এর বেগ অ্যাজ ইট ইজ বসবে। যদিও এটা আমরা এয়ার এর বেগ বলতেছি, বাতাসের বেগ বলতেছি, আসলে এটা শুধু বাতাসের বেগ না, এটা হচ্ছে বাতাসের কারণে বৃষ্টির সামনের দিকে প্রাপ্ত বেগ। তো এই কথাটা মাথায় রাখবেন। আমি এটা একটু অন্য কালার দিয়ে লিখে দিচ্ছি। ভি এ, ভি এ হচ্ছে বাতাসের কারণে তাহলে ভি এ হচ্ছে বাতাসের কারণে বৃষ্টির ফোঁটা সামনের দিকে প্রাপ্ত বেগ, এই ব্যাপারটা আমরা লিখে ফেললাম। আচ্ছা, এবার আমরা আসি, আমরা যদি এটা বের করতে চাই মানুষের সাপেক্ষে বের করব, তাহলে মানুষের বেগটা বিয়োগ করতে হয়, এবং আমরা জানি যারটা বিয়োগ করব তাকে আমরা কি মাইনাস ভি এম এইভাবে লিখি। এখন তাহলে আমরা যদি কাজটা করতে যাই, তাহলে দেখেন কি আছে, আমাদেরকে নিচের দিকে সোজা কত আছে, নিচের দিকে সোজা আছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তো আমি এই 10 মিটার পার সেকেন্ড এটা বসাইলাম। আচ্ছা, তারপর কি আছে, ভি এয়ার যেদিকে আছে ওই দিকেই রাখবো, কারণ এখানে প্লাস ভি এ আছে। তাহলে আমি এই দিকে রেখে দিলাম, এটা হচ্ছে আমার কত, এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড।
সো এটা হচ্ছে আমার 5 মিটার পার সেকেন্ড অ্যাজ ইট ইজ রেখে দিলাম। এবার দেখেন ভি এয়ার ছিল কোন দিকে? ডান দিকে। ভি আর ছিল হচ্ছে ডান দিকে, কিন্তু আপনার লাগবে কি, সরি ভি ম্যান মানুষের বেগটা, ভি ম্যান মানুষের বেগটা কোন দিকে ছিল? ডান দিকে ছিল। কিন্তু আপনার লাগবে কি মাইনাস ভিএম, যার সাপেক্ষে বের করছেন তাকে মাইনাস করে দিতে হয়, উল্টো করে দিতে হয়। তাহলে এই দিকে ছিল আগে, এটাকে উল্টো করলে কি আসবে? এই দিকে চলে আসবে। তাহলে আমি এইটাকে এই দিকে নিয়ে আসলাম, সবগুলোর আদি বিন্দু একই জায়গায় রাখা লাগে, এবং এটার মান কত দেওয়া ছিল? 8 মিটার পার সেকেন্ড। এখন আপনি এই চিত্র থেকে একটা জিনিস খুব খুব ইজিলি বুঝে ফেলতে পারতেছেন যে ভাই এইদিকে আছে 5, এইদিকে আছে 8, তাহলে এই দুটাকে যদি লব্ধি করি কি আসবে? এইদিকে চলে আসবে 3, কারণ 8 থেকে 5 চলে গেলে 3 অবশিষ্ট থাকে। আর নিচের দিকে কি আসবে? নিচের দিকে আগের মতোই অ্যাজ ইট ইজ 10 এটা থাকবে। তাহলে এই দুইটারে যখন আমি আবার লব্ধি করব, আমার লব্ধিটা চলে আসবে কি? লব্ধিটা চলে আসবে এই যে এই দিকে কিছু একটা, এই দিকে কিছু একটা আমার লব্ধি চলে আসবে, এবং এটাই আসলে সেই ভি আর এ এম। তাহলে এই লব্ধিটা যেই দিকে আসে তার ঠিক অপোজিট দিকে কি করতে হবে? আমাকে ছাতাটা ধরতে হবে। তার ঠিক অপোজিট দিকে যদি আমি ছাতাটা ধরতে পারি, তাহলেই কিন্তু আমি কি পাবো? বৃষ্টির হাত থেকে রেহাই পাবো। তাহলে এখন বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমাকে চিন্তা করতে হবে আমি ছাতাটা কত কোণে ধরবো। তাহলে খেয়াল করে দেখি, আমরা যদি এভাবে চিন্তা করি যে এই অ্যাঙ্গেল যদি থিটা হয়ে থাকে, এটা যদি থিটা হয়ে থাকে, তাহলে আমরা এখানে একটা অ্যাডভান্টেজ যেটা পাবো সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। কারণ কি? এই দুটা কি কোণ? এই দুটা হচ্ছে একান্তর কোণ, মাথায় রেখে এই দুটা হচ্ছে একান্তর কোণ। তাহলে আমরা বৃষ্টিটা যেই ওয়াই অক্ষের সাথে যেই বরাবর পড়তেছে, আমাকে ছাতাটা উলম্ব অক্ষের সাথে ঠিক একই কোণে ধরলে বা নর্মাল অবস্থা থেকে একই কোণে বাঁকায় ধরলে আমরা হচ্ছে বৃষ্টির হাত থেকে রেহাই পাবো। তাহলে আমরা এইদিকে আছে 3, এদিকে আছে 10, তাহলে থিটা যদি বের করতে চাই, থিটা আসলে কি আসবে? ট্যান ইনভার্স। ট্যান ইনভার্স এর পরে কি হবে? যার সাথে উৎপন্ন কোণ 10 এর সাথে, সে নিচে একা থাকবে, উপরে থাকবে 3। তাহলে 0.5 এর থেকেও কম, তাহলে 18, 19 এরকম কিছু একটা হবে। কত আসে অ্যান্সার একটু দেখি আমরা। tan inverse 0.3, এটা আসছে 16.69, 16.69 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু অ্যান্সারটা কত বের করে ফেললাম? আমরা অ্যান্সারটা বের করে ফেললাম 16.69 ডিগ্রি। এই তো আমরা এইটুকু বের করে ফেললাম। তাহলে আমরা অ্যান্সারে কি বলবো? অ্যান্সারে বলবো এত কোণে ছাতা ধরলে বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়া যাবে। আমরা অ্যান্সারটা লিখে ফেলি। অতএব 16.69 ডিগ্রি কোণে ছাতা উলম্ব অক্ষর সাথে বাঁকিয়ে ধরতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এত কোণে উলম্ব অক্ষের সাথে এটা কি করতে হবে? বাঁকায় ধরতে হবে। তাহলেই আমরা বৃষ্টির হাত থেকে রেহাই পাবো। তাহলে এই যে আমরা সেকেন্ড টাইপের প্রবলেমও কিন্তু করে ফেললাম। এইটুকু কি বুঝতে পারছেন কিনা? আমাকে মাজিদুল ইসলাম একজন বলছে যে একটু ছোট্ট প্রবলেম আছে, বাকিরা বুঝতে পারছেন কিনা? অলমোস্ট 450 কাছাকাছি মানুষ আমার সামনে আছেন। আমি একটু জিজ্ঞেস করতে চাই আপনারা কি এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা, বিকজ এইটা ক্লিয়ার হলেই কিন্তু আপেক্ষিক বেগের 50-60% ডান। এবং আমি চাই, যেহেতু এই চ্যাপ্টার অন্যান্য সবকিছুই রিপিট হয়েছে, ইজি হয়েছে, অনেকেই পোস্ট করে জানাইছেন, এই টপিকটাই জাস্ট বাকি যে আমাদের ক্লিয়ার হয়েছে কিনা। তো এইটা একটা সুন্দর করে পুরো বোর্ড ফিল আপ করা আছে, বোর্ডটা ভরানো আছে, একটা সুন্দর স্ক্রিনশট নিবেন এবং আমাদেরকে শিখবো জানাবেন যে আপেক্ষিক বেগের ভয়, ফিজিক্সের ত্রাস, সেই ত্রাস কি সহজে রূপান্তর করা সম্ভব হইছে কিনা। ঠিক আছে? আচ্ছা, ক্রিস্টাল ক্লিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেকগুলো সুন্দর কমেন্ট আসছে, আমরা কিন্তু শিখবো তো এটা দেখতে চাই আপনাদের থেকে। আর ইন দা মিন টাইম ভাইয়া পুরো জিনিসটা একটু রিভিউ করি সো দ্যাট আপনারা বুঝতে পারেন। আমাকে সোজা উপর থেকে বৃষ্টি পড়তেছে, ডান দিকে বাতাস বইতেছে 5 মিটার পার সেকেন্ড বেগে। বাতাস বওয়া মানে বাতাসের কারণে বৃষ্টির বেগটা এদিকে 5 মিটার পার সেকেন্ড। মানুষ দৌড়াচ্ছে সামনের দিকে 8 মিটার পার সেকেন্ড বেগে। মানুষটা কত কোণে ছাতা ধরলে বৃষ্টির হাত থেকে রেহাই পাবে? দ্যাট ইজ আওয়ার কোশ্চেন। এখন আমরা যেটা করতে হয়, VRAM এটা কেন নিলাম? কারণ রেইনের বেগ যেটা মানে সোজা নিচের দিকে পড়ছে, ওইটাও বৃষ্টির বেগ,
ভি এ এটা আসলে বৃষ্টির বেগ, দুইটাই বৃষ্টির বেগ। তাহলে ভি আর আসলে বৃষ্টির কোন বেগ? যে এই যে গ্র্যাভিটি, মহাকর্ষ বল, অভিকর্ষ বল যে পৃথিবীকে নিচে প্রত্যেকটা বস্তু কণা নিচের দিকে টানে, ওই নিচের দিকে টানার কারণে বৃষ্টির ফোঁটাগুলো নিচের দিকে যে বেগটা প্রাপ্ত হয় এটা হচ্ছে ভি আর। আর ভি এ কি? বাতাস তো বৃষ্টিকে সামনের দিকে ঠেলে বা পানি কণাগুলোকে সামনের দিকে ঠেলতেছে। তো বাতাসের ঠেলার কারণে বৃষ্টির কণাগুলো সামনের দিকে কতটুকু বেগ প্রাপ্ত হয়েছে? এটা হচ্ছে ভি এ। দুইটাই আসলে বৃষ্টির বেগ। তার মানে এই দুইটা মিলে আসলে বৃষ্টির টোটাল বেগ। আর মানুষ যখন দৌড়াচ্ছে মানুষের সাপেক্ষে কতটুকু সেটা বের করার জন্য মানুষের বেগটাকে বিয়োগ দেওয়া লাগে, তাই মাইনাস ভিএম হয়েছে। এবার আমরা যখন চিত্রের মধ্যে বসাইছি গ্র্যাভিটির কারণে বৃষ্টির বেগ, এটাকে নিচের দিকে রাখছি। তারপর বাতাসের কারণে বৃষ্টির বেগটা এটা যা আছে তাই বসছে। মানুষের সাপেক্ষে যখন বের করছে মানুষের বেগটাকে যেদিকে ছিল তার উল্টো দিকে করে দিতে হয়, ফলে 8টাকে আমি এইদিকে ঘুরাই দিছি। এখন আমি দেখলাম 5 এবং 8 হচ্ছে অপোজিট, তাহলে 8 বড়, 8 থেকে 5 বিয়োগ করলে 3 থাকে, এই দিকে থাকবে, এটা থাকলো। আর 10 অ্যাজ ইট ইজ আছে। এখন ছাতাটা তো নর্মালি এইভাবে ধরা থাকে, এখান থেকে একটু বাঁকায় ধরতে হবে, কততে? এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, কারণ একান্তর কোণ লেখা আছে। তাহলে এখান থেকে একান্তর কোণটা বের করছি নর্মাল কোণের সূত্র দিয়ে। তারপর বলছি এত কোণে ছাতাটা উল্লম্ব অক্ষের সাথে, মানে এই যে উল্লম্ব অক্ষের সাথে বাঁকায় যদি ধরা হয় তাহলে হচ্ছে বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়া যাবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এইটুকু পর্যন্ত সবাই ডান করে ফেলছি। আমাকে একজন যেমন জিজ্ঞেস করছে, ভাই এই 3 নিচে কেন হইলো না? যার সাথে উৎপন্ন কোণ সে নিচে একা হয়। 10-এর সাথে উৎপন্ন কোণ, ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে হলে এই কোণটা বের করতে হবে। এটা কার সাথে ছিল? 10-এর সাথে, তাই হচ্ছে 10 নিচে একা বসছে। ঠিক আছে? এবার চলেন আমরা এমসিকিউ তে চলে যাই। আবার আমাদের পরের প্রবলেম আমরা 10-15 মিনিট একটু বেশি নিব। ঠিক আছে? 15, হ্যাঁ 45 পর্যন্ত দিয়ে রাখে, এর মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের পরের প্রবলেম, চলেন আমরা পরের প্রবলেমটা একটু করি। ভাইয়া বাতাসের বেগ যদি পশ্চিম দিকে হইতো, মানে উল্টা দিকে হইতো, তখন কি হতো? একজন কোশ্চেন করছে, একজন আমাকে কোশ্চেন করছে, ভাই বাতাসের বেগ যদি এই দিকে না হয়ে উল্টো দিকে হইতো তখন কি হইতো? 8ও এইদিকে, 5ও এইদিকে, 8 আর 5 মিলে 13, এদিকে কত হইতো? 10 হইতো। তাহলে tan ইনভার্স 13 ডিভাইডেড বাই 10 তখন কত হইতো? 50-55 এরকম কিছু একটা আসতো অ্যান্সার। tan ইনভার্স 13/10 করলে ওই অত কোণে ছাতাটাকে ধরতে হইতো। তাহলে চলেন আমরা পরের পার্টে যাই। পরের পার্টে বলতেছে একটি বানর, বানর কি করতেছে দেখি আমরা একটু। এত বেগে একটি উলম্ব খুঁটিতে উঠতেছিল এবং একটি কুকুর খুঁটিটির দিকে এত বেগে দৌড়াচ্ছিল। আচ্ছা, তারপর বলতেছে বানরের সাপেক্ষে কুকুরটির আপেক্ষিক বেগের মান কত ছিল? আচ্ছা, তাহলে আমাদেরকে একটা খুঁটি আঁকতে হবে, তাহলে আমরা খুঁটি এঁকে ফেলি। এই তো। তাহলে ধরেন এই হচ্ছে একটা বানর, কি আঁকলাম আমি? তো আমি তো বানর অত ভালো আঁকতে পারবো না, ধর আমি কিছু একটা আঁকলাম আর কি। তো এই হচ্ছে বানর। হ্যাঁ, সে হচ্ছে এত বেগে উলম্ব খুঁটিতে উঠতেছিল, তাহলে বানরটা হচ্ছে এই দিকে। বানর কি? মাংকি, ম্যানো মাংকি, ম্যানো এম, মাংকিও এম, এনিওয়েজ। তো এটা বলতেছে কত বেগে? এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এটা বলে দিছে। আর বলতেছে কুকুর হচ্ছে খুঁটির দিকে এত বেগে দৌড়াচ্ছিল, তাহলে এখানে একটা কুকুর আছে। তো কুকুরটা আসতেছিল ভি ডগ, সেটা আসতেছিল কত বেগে? এটা মানটা বলে দিছে। এটার মান কত? 5√3। এবার বলছে কি যে বানরের সাপেক্ষে কুকুরের আপেক্ষিক বেগ, বানরের সাপেক্ষে কুকুরের, তাহলে ডগের বেগ কার সাপেক্ষে? মাংকির সাপেক্ষে, ইজ ইকুয়ালস টু হোয়াট? এই হচ্ছে আমাদের প্রশ্ন। মানুষের বেগটা সবসময় মাইনাস হবে, মানুষের বেগটা সবসময় মাইনাস হবে এটা নাও হইতে পারে, যার সাপেক্ষে সেটা হচ্ছে মাইনাস হবে। তাহলে আমরা এখানে কিভাবে করব? আমরা এই প্রবলেমটা যদি সলভ করি তাহলে আমাদের যেটা করতে হবে সলিউশন। সো ভি ডগ ম্যানের রেসপেক্টে বা হচ্ছে মাংকি রেসপেক্টে, সো ভি ডি প্লাস মাইনাস ভি এম, এটা করা লাগবে। তাহলে হচ্ছে, সরি আমি তো এখানে ভি লেখার কথা ছিল, ভি ডগ
প্লাস মাইনাস ভি এম। এখন দেখেন আপনারা যে ভি ডগ কোন দিকে ছিল, সোজা এই দিকে ছিল, এটা হচ্ছে 5√3। ভি মাঙ্কি কোন দিকে ছিল, উপরের দিকে ছিল, কিন্তু আমাকে কি করতে হবে, মাঙ্কি রেসপেক্টে বের করতেছি, তাহলে এটা নিচের দিকে চলে আসবে, এই দিকে আছে 5। এখন আমাকে লব্ধি বেগটা কত সেটা বের করা লাগবে। তো লব্ধি বেগটা অবশ্যই হবে কোন দিকে, সরি, লব্ধি বেগটা হবে হচ্ছে অবশ্যই এরকম একটা দিকে। তো এটাই হচ্ছে ভি ডগ উইথ রেসপেক্ট টু মাঙ্কি। তাহলে আমরা এটার মান যদি বের করি ভিডিএম, তাহলে এটা কত আসবে, √5√3 তার স্কোয়ার প্লাস √5 স্কোয়ার। তাহলে 5 কমন যায়, ইন্টু হচ্ছে আমাদের 3 + 1, দ্যাট মিনস হচ্ছে 4, রুট করলে 2, তাহলে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এটা চলে আসার কথা। 10 মিটার পার সেকেন্ড কোথায় আছে, খ নাম্বারে। তাহলে খ নাম্বার শুড বি দ্য রাইট অ্যান্সার, খ নাম্বার শুড বি দ্য রাইট অ্যান্সার। ওকে, আমার সাথে অনেকে করে ফেলছে ডান। তো এই যে স্পেশাল প্রবলেম, এটা কি ছিল, এটা ছিল একটা স্পেশাল প্রবলেম। তো স্পেশাল প্রবলেমটা কারা কারা বুঝতে পারছেন আমাকে একটু জানায়েন, এবং যদি ভাল লেগে থাকে, বুঝে থাকেন, আপেক্ষিক বেগ যদি এখন ধরতে পারেন, লাইক হ্যাঁ ভাই আপেক্ষিক বেগ এখন জটিল কিছু না, আমি চিন্তা করলে এটা এখন মিলাই ফেলতে পারতেছি, সূত্রগুলো বোঝা যাচ্ছে, মানগুলো বের করতে পারতেছি, ক্যালকুলেটর টিপলে মাথায় ঢুকতেছে, রেজাল্ট বের হচ্ছে, ভাল লাগতেছে, শিখবো জিতবোতে একটু পোস্ট করে আমাদেরকে জানান উইথ এসএস। আপনাদের ফিডব্যাক অনুযায়ী আমরা ইনশাল্লাহ আমাদের ফিউচার স্টেপ গুলো নিয়ে থাকবো। ওকে, তাহলে আমরা এখানে এই প্রবলেমটুকু করে ফেললাম। ভাইয়া বিয়োগ করলাম, হ্যাঁ বললাম বিয়োগ কেন করলাম না, বিয়োগ করছি বিকজ হচ্ছে যার সাপেক্ষে বেগটা বের করতে হয় তার বেগটা বিয়োগ করা লাগে, বসে বানরের সাপেক্ষে, মাংকির সাপেক্ষে, তাই মাংকির বেগটাকে আমি বিয়োগ করে দিছি। ওকে, চলেন এবার আমরা পরের প্রবলেমে যাই। এটা তো দেখলাম একটি রম্বস, এটা আসলে খুলনা ইউনিভার্সিটি, রম্বসের দুইটি কর্ণ দেওয়া আছে, সামান্তরিকের ক্ষেত্রফল কত। তাহলে কর্ণ যদি দেওয়া থাকে তখন কি করতে হয়, ক্রস গুণ করতে হয়, ক্রস গুণ করলে হচ্ছে আমরা, মনে আছে কর্ণর ক্ষেত্রে, কর্ণ যদি দেওয়া থাকে, সামান্তরিকের দুইটা যদি কর্ণ দেওয়া থাকে, তাহলে আপনি ক্রস গুণন যদি করেন, এইটা থেকে আপনি হচ্ছে এরিয়া বের করতে পারেন। যে একটা সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া থাকে, রম্বস কি ওয়ান কাইন্ড অফ সামান্তরিক, দুইটার কর্ণ যদি দেওয়া থাকে তাহলে ওইটার ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আমরা কি করতে হবে দেখেন, হাফ ইন্টু, এখানে আপনার কি আছে 3, সরি ফার্স্টে কি করা লাগবে, আই জে কে এটা দেওয়া লাগবে, আই জে কে, তারপর আপনার কি আছে 3 - 1 2, 3 - 1 2, তারপর কি আছে 1 - 2 4, 1 - 2 4, কি দেওয়া আছে, দুইটা কর্ণ, খেয়াল রেখেন, কর্ণ কথাটা না বলা থাকলে আমাকে হাফ ইউজ করা লাগতো না। তাহলে আমি কি করব, আই, আই এর পর কি আছে -4 +4, মাইনাস জে, 3 × 12, -2 × 2, প্লাস কে যদি আমরা নিই তাহলে কি আসে -6 + 1, তাহলে আলটিমেটলি আসতেছে কি হাফ, এখানে হচ্ছে জিরো হয়ে যায়, তাহলে √0² প্লাস এখানে চলে আসে মাইনাস চলে আসে, তো আমাদের 10 থাকে, সো 10 স্কোয়ার, আর এখানে হচ্ছে 5, সো 5 স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে করি কত আসে, 100 আর 25, 125/2, 125কে রুট করলে কত হয়, 11/2, মানে 5.5 কাছাকাছি। তাহলে এইটা হবে হচ্ছে আমার অ্যান্সার। আমি দেখিয়ে বুঝতেছি, এখানে হচ্ছে 5.59, ক্যালকুলেটর দিয়ে করলে বের করতে পারবেন। তাহলে এ নাম্বার অ্যান্সার হওয়া উচিত, এ নাম্বার অ্যান্সার হওয়া উচিত, দেখি আমরা এ নাম্বারটা অ্যান্সার হয় কিনা। এক্স্যাক্টলি এ নাম্বারটা অ্যান্সার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা কি সবাই বুঝতে পারছেন, আমাকে একটু কমেন্ট করে জানায়েন। একজন কমেন্ট করছে যেমন, ভাই আপেক্ষিক বেগ পারি কিন্তু সিকিউতে কিভাবে লিখবো বুঝি না। এই যে ভাইয়া লিখে দিলাম, ভাইয়া তো একটু আগে একটা বানরের অঙ্ক করছিলাম, ভাইয়া যে কথাগুলো বলছি, বোর্ডে যে লেখাগুলো লিখছি, এই লেখাগুলো আপনি আপনার ভাষায় লিখবেন, তাহলেই হচ্ছে আপনি সলভ করতে পারবেন। এবার আমাদের তো প্র্যাকটিস বুক দেওয়া হয়, প্র্যাকটিস বুকের মধ্যে আপনার সলিউশন থাকে, ওই সলিউশন গুলো দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে ওইখানে কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, সেই রকম ল্যাঙ্গুয়েজ দেখলে আপনি হচ্ছে বুঝতে পারবেন এইভাবে আপনাকে লিখতে হবে। তাহলে আমরা আবার একটু বলি, একটা রম্বসের দুইটা কর্ণ দেওয়া আছে, সামান্তরিকে যদি দুইটা কর্ণ দেওয়া থাকে তাহলে হচ্ছে আমরা কি করি,
ক্রস গুণন করে হাফ দিয়ে গুণ করলে হচ্ছে ক্ষেত্রফল পাওয়া যায়। আমরা আগে ২-৩টা ক্লাস আগে দেখছিলাম। তো কর্ণগুলো আমরা ক্রস গুণন করলে কি হয়, i j কে বসে ax, ay, az, bx, by, bz এগুলো বসে। আমরা জাস্ট ওই অনুযায়ী মানগুলো বসাইছি। ঠিক আছে? তারপর কি করলাম, আমরা এখানে মানটা বের করলাম। মান আমাদের আসলে কি আসছে, পুরাটাকে যদি আমি একত্রে লিখি হাফ, তারপর এখানে আসছে হচ্ছে আমাদের মান বের করতে হবে, তাই না? এখানে ভিতরে কি আছে, 0i, তারপর আছে -10j -5k। এই আছে হচ্ছে সিস্টেমটা। এখন এইটা একটা ভেক্টর, এই ভেক্টরের মান ধরেন এটা একটা ভেক্টর ধরলাম, এটা হচ্ছে এটা হচ্ছে পি ভেক্টর। তাহলে পি ভেক্টরের আপনি কিভাবে বের করেন মানটা, √px², py², pz²। তো এই যে p², py², pz² এটা বের করলাম, হাফ দিয়ে গুণ দিলাম, এখান থেকে হচ্ছে অ্যান্সারটা বের হয়ে গেছে। তো আমাকে একটু দ্রুত কমেন্ট করে সবাই জানান এইটার প্রবলেমটার অ্যান্সার এখন পর্যন্ত সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা। সাদমান শিহাব, ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টের জন্য। শেখ জাকিয়া সুলতানা বলছে, ভাইয়া আপনার মতো কিভাবে হবে? আমার মতো হতে হবে না ভাইয়া, আমার থেকে বেটার হইতে হবে। চিন্তা করবেন আমার থেকে বেটার হইতে হবে। যেমন আমি সবসময় চিন্তা করতাম আমি আমার টিচারদের থেকে বেটার হব, টিচারদের থেকে বেটার হইতে পারি না বা না পারি, ওইটা চিন্তা করতে করতে ট্রাই করতে করতে একটা সময় তাদের কাছাকাছি চলে গেছিলাম। আপনাকে চিন্তা করতে হবে আপনি আমাদের থেকে বড় হবেন, আমাদের থেকে আগায় যাবেন ইনশাল্লাহ। আপনাদের শাওন ভাইয়া বলে যে টিচারের যেখানে শেষ বেগ, স্টুডেন্ট হচ্ছে সেখানে আদি বেগ। তাহলে আপনি অনেক ভালো করতে পারবেন। এবং আপনাদের এত বড় সুযোগ যে আপনাদের সামনে যে ভাইয়ারা ক্লাস নেয় সবাই হচ্ছে আপনি যেখানে স্বপ্ন যাওয়া, তারা অলরেডি ওই যাত্রাটা পাড়ি দিয়ে আসছে বা পাড়ি দিচ্ছে। সো তাদের ঘটনাগুলো, তারা কিভাবে পড়াশোনা করছে, তাদের স্ট্রাগল গুলো, তাদের ওয়ে অফ লার্নিং, ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং, সেই অনুযায়ী তাদের সাজেশন, তাদের গাইডলাইন এগুলো ফলো করবেন। দেখবেন আপনার কাছে এই পথটা সহজ হবে না, বাট এই কঠিন পথটা পাড়ি দেওয়ার যে শক্তি, যে সাহস আপনার দরকার সেটা ইনশাল্লাহ আপনাকে হয়ে যাবে। তাহলে আমরা এইটুকু প্রবলেম, অনেকগুলো পজিটিভ কমেন্ট আসছে, আমরা এটা শেষ করলাম। তারপর আর আরেকটা প্রবলেম, এটা হচ্ছে কুয়েটে আসছিল বা খুলনা ইউনিভার্সিটির একটা সিস্টেম দেওয়া আছে। এই জিনিসটার বলছে এই বিন্দুতে গ্রেডিয়েন্টের মান বের করতে। সো আমরা এখানে যেটা করতেছি সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা আমরা গ্রেডিয়েন্ট বের করতেছি। সো গ্রেডিয়েন্ট বের করতে হইলে আমাকে কি করতে হবে, ওই যে এটা বের করতে হইলে আই ডেল ডেল এক্স অফ ফাংশনটার মান কি 3x² প্লাস জে ডেল ডেল ওয়াই অফ 3x² প্লাস কে ডেল ডেল জেড অফ 3x², এই সিস্টেমটা বের করতে হবে। ফার্স্টে দেখেন আমি যখন আই এর রেসপেক্টে করবো 3x² কে করলে 3×6xy, পরে একটা আই পড়ে থাকবে। আমি যখন ওয়াই এর রেসপেক্টে করবো 3x²টা কনস্ট্যান্ট, ওয়াই এর রেসপেক্টে ওয়াই কে করলে 1 আসে, সো জাস্ট এটা পড়ে থাকবে। আর লাস্টে হচ্ছে 0, কারণ জেড এর রেসপেক্টে এগুলো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 আসে। তাহলে আমাকে এই মানটা বের করতে বলছে কোন বিন্দুতে, খেয়াল করতে হবে, এটা বের করতে বলছে 1, -2 বিন্দুতে। তাহলে আমরা কি আসছে 6 × 1 × -2, এটা হচ্ছে আই। তারপর 3 × 1², আর এখানে তো আর কিছু নাই, এটা হচ্ছে জে। তাহলে আসতেছে হচ্ছে -12i + 3j। -12i + 3j কোথায় আছে, 3 নাম্বার অপশনে আছে সি। অনেকগুলো মানুষ আমার সাথে সি অ্যান্সার রাইট বলছে। তাহলে আমরা দেখি অ্যান্সারটা মিলে কিনা। হ্যাঁ, এই যে অ্যান্সারটা আমরা মিলায় ফেলছি। তো আমরা আরেকটা প্রবলেমে যাই। যদি কোনো বিন্দুতে অক্ষ বরাবর ই এর উপাংশ ওই বিন্দুর স্থানাঙ্কের সমান হয়, তাহলে ওই বিন্দুতে ই এর ডাইভারজেন্স কত? তো এটা স্পেশাল প্রবলেম, খুবই সুন্দর প্রবলেম, আমরা ডাইভারজেন্স রিলেটেড প্রবলেম। এটা আপনাদেরকে হোমওয়ার্ক দিব। এটা চাইলে ভাইয়া একটু সময় নিয়ে করতে পারি, কিন্তু আমি চাই এই অঙ্কটা আপনারা করেন, এটা আপনাদের জন্য স্পেশাল। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা এইটা স্পেশাল স্পেশাল প্রবলেম সবার জন্য হোমওয়ার্ক থাকলো। এইটা খুবই খুবই স্পেশাল অঙ্ক। এটা হচ্ছে মাস্ট ডু ম্যাথ। এই ম্যাথটা মাস্ট ডু ম্যাথ। কেন মাস্ট ডু ম্যাথ? এই ম্যাথটা করে আমরা ছুটিতে চলে যাব, এই ম্যাথটা করে আমরা ছুটিতে যাব, বাট এই ম্যাথটা অবশ্যই আপনাকে পারতে হবে, অবশ্যই পারতে হবে। খুবই ভালো একটা অঙ্ক। দেখেন এখানে বলতেছে আপনাকে এত বেগে দক্ষিণ দিকে
চলা একটি মোটর গাড়ি চালকের কাছে মনে হচ্ছে বাতাস পূর্ব দিকে বইতেছে। মোটর গাড়ির বেগ কমিয়ে এত বেগ করা হলে চালকের মনে হয় বাতাস উত্তর পশ্চিম দিক থেকে আসছে। বাতাসের প্রকৃত বেগ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে দেখি আমাদের এত বেগে দক্ষিণ দিকে চলা, তার মানে আমার যে মোটর গাড়ির ট্রাক, ধরেন এটা ট্রাকের বেগ, ঠিক আছে, এটা হচ্ছে ট্রাকের বেগ, আর তার কাছে মনে হয়েছে কি বাতাস পূর্ব দিকে বইতেছে। তাহলে বাতাসের বেগ মনে হচ্ছে পূর্ব দিকে, কার সাপেক্ষে? ট্রাকের সাপেক্ষে। দেখেন বলছে মনে হচ্ছে, মনে হচ্ছে এটা আসলে কিসের সাইন? আপেক্ষিক বেগ। এটা হচ্ছে আপেক্ষিক বেগের সিম্বল, মানে একটা জিনিসের কাছে মনে হওয়া, মনে হওয়া মানে যার মনে হচ্ছে তার সাপেক্ষে আপেক্ষিক বেগ। তাহলে আমাকে ভি এটি দেওয়া ছিল, এবং এরপর আরেকটা কেস দেওয়া আছে ভি টিটা। এটা প্রথমে ছিল কত? প্রথমে মান বলছে 40। একটু পর যখন এই ভিটি এটার মানটা কমে কত হয়েছে? এটার মানটা কমে যখন 20 হয়েছে, তখন কি মনে হয়েছে? বাতাস উত্তর পশ্চিম দিকে। একটু আগে মনে হয়েছিল পূর্ব দিকে বইতেছে, এখন হচ্ছে উত্তর পশ্চিম দিকে। তো উত্তর পশ্চিম দিক কোন দিকে? উত্তর এবং পশ্চিমের ঠিক মাঝামাঝি, অর্থাৎ এই দিকে এখন মনে হইতেছে ভি এআর। কার কাছে? ট্রাকের কাছে মনে হচ্ছে। এবার আমাদেরকে জিজ্ঞেস করছে যে এআর এর প্রকৃত বেগ কত। এআর এর প্রকৃত বেগ কত, এটা আমাদের কাছে জিজ্ঞেস করা হয়েছে। তো কঠিন একটা অঙ্ক, আর ভালো অঙ্ক, এটা করতে পারলে আমাদের এই জায়গাটার কনসেপ্ট অনেকটুকু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা দেখেন, আমাদের এআর এর বেগটা বের করতে হবে। আমরা ভি এআর টি, ট্রাকের রেসপেক্টে, এটা হচ্ছে ভি এআর মাইনাস ভি ট্রাক। তো আমরা এখান থেকে বলতে পারি ভি এআর এটা হচ্ছে ট্রাকের বেগ প্লাস ভি এ টি, তাই না? তাহলে এই দুটাকে যদি লব্ধি করি তাহলে হচ্ছে ভি এআর আসবে। তার মানে এই দুটা যদি লব্ধি করতাম তাহলে কোন দিকে আসতো? এই দিকে আসতো। এই দিকে ভি এআর অবস্থান করতেছে, এইটা আমরা বুঝলাম। আচ্ছা, এখন আমাদের এবার যেটা বলতে হয়, আমরা এখান থেকে কি করতে পারি? এখান থেকে আমরা পরের স্টেপে যেতে পারি। আমরা প্রথম স্টেজটাকে কাজে লাগাই, এটা বের করলাম। সেকেন্ড টাইপে দেখেন, আমার এইখানে এই নিচের দিকের বেগটা যেটা হচ্ছে কার রেসপেক্টে ছিল, আমার হচ্ছে একটু পর যদি আমি আসি, এবার খেয়াল করেন ঘটনা কি ঘটছে। একটু আগে যে ঘটনাটা ঘটতেছিল সেটা হচ্ছে আমার বর্তমান কেসের সাথে যদি আমি কম্পেয়ার করি, এখনো ভি এআর কি আসবে? ভি ট্রাক প্লাস ভি এআর ট্রাক, এই জিনিসটা চলে আসবে। তো বর্তমানে জাস্ট ঘটনাটা কি ঘটছে, এই জিনিসটার মানটা একটু আগে ছিল কত? 40, এখন হয়ে গেছে কত? এখন এটা হয়ে গেছে হচ্ছে 20। তাহলে আমি এই পুরো বিষয়টার সাহায্যে আমাকে বের করতে বলছে কি? বাতাসের প্রকৃত বেগ নির্ণয় করো। তো ভাইয়া এখন ছোট্টখাট্ট দুই তিনটা প্রবলেম করবো, এটা আমি অ্যান্সারটা দেখেই চাইলে বলে দিতে পারি, বাট আমি এটা করব না, এটা একটা কারণ আছে। দেখেন, আপনি যদি শুধু মান বের করতে চান, মানে এই অঙ্কের এমসিকিউর জন্য, দেন এটা ভেরি সিম্পল। আপনার এইটা আর এটা, এই দুইটা লব্ধি করলেই হয়ে যাচ্ছে, এটা খুব একটা কঠিন না। কিন্তু আপনি যদি হচ্ছে অ্যাকচুয়ালি বের করতে চান, তাহলে আপনি একটু আমার দিকে খেয়াল করেন ভাইয়া, ছোট্ট কিছু কাজ দ্রুত করে ফেলতেছি।
প্রথমত আমরা একটু কিছুক্ষণ ধরে নীরবতা পালন করতেছিলাম। কারণ অনেক সময় বেশি হয়ে গেছে। আপনাদের হয়তো আরেকটা ক্লাস আছে। আমি তাও ১-২ মিনিটে শেষ করতেছি। অঙ্কটা একটু বড়। তাও ভাইয়া দ্রুত শেষ করব। কোশ্চেনে একটা ভুল ছিল। এজন্য মিলাইতে যাই দেখি ঝামেলা। এখানে পশ্চিম লেখা ছিল, কথাটা পূর্ব হবে। নাইলে আসলে কোনমতেই হচ্ছে বুঝা যাবে না। আমাকে অনেকে বলছে এসএস নিবো। এসএসটা ইন দ্যা মিন টাইম কথা বলার মাধ্যমে নিয়ে নিতে হবে। পোজ দেওয়ারও টাইম নাই। প্রথমত দেখেন, আপনার ট্রাকের বেগটা ছিল এই দিকে। বলতেছে ট্রাকের কাছে মনে হচ্ছে বাতাস পূর্ব দিকে এইদিকে যাচ্ছে। এবং আমরা এই সূত্র থেকে দেখলাম যে VAT যেহেতু VA মাইনাস VT, এখান থেকে V এয়ার আসতেছে V ট্রাক প্লাস এয়ারের বেগ ট্রাকের রেসপেক্টে। এই দুটোকে লব্ধি করলে V এয়ার হচ্ছে এই দিকে, এরকম কিছু একটা। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে ধরেন আমরা যখন অ্যাকচুয়ালি কাজ করব, VAT যখন আমি বের করব, এটা যখন আমি বের করি, তখন আসলে আমাকে কি করতে হয়? তখন আমাকে যে কাহিনীটা করা লাগে সেটা হচ্ছে ভি এয়ার তো অ্যাজ ইট ইজ আছে। ভি এয়ার কি আছে? ভি এয়ার হচ্ছে অ্যাজ ইট ইজ, যেটা যেদিকে থাকার কথা সেই দিকে আছে। আর ভি ট্রাক তো নিচের দিকে ছিল, কিন্তু যেহেতু উল্টা করতে হবে, যেহেতু তাকে উল্টা করতে হয়, তাহলে যেটা করা লাগে যে আপনার ট্রাকের বেগটাকে উল্টা করে উপরের দিকে দিয়ে দিতে হয়। 40 এরকম থাকে, এদিকে হচ্ছে ভি এয়ার থাকে। তাদের অন্তর্গত অ্যাঙ্গেলটাকে আমি আলফা ধরে নিছি। ধরলে প্রথমবার বলছে একেবারে পূর্ব দিকে আসে। পূর্ব দিকে আসা মানে হচ্ছে সোজা এই দিকে আসা। তখন আমার এইটা ধরে 40 এর সাথে উৎপন্ন কোণটা লব্ধির হচ্ছে কত? 90 ডিগ্রি। ওইটা ধরে আমি এটা এপ্লাই করে এখান থেকে একটা ইকুয়েশন বের করছি। পরের বার কি হয়েছে? 40 এর জায়গায় 40 টা কত হয়ে গেছে? 40 এর জায়গায় 40 টা এটা কমে হয়ে গেছে 20। এটা হয়ে গেছে 20। তাহলে এখন লব্ধিটা কি একটু ওই উপরের দিকে চলে যাবে। তখন যেটা হবে আলটিমেটলি এই দিকে ধরেন হচ্ছে আমার ছিল হচ্ছে কত? ধরেন হচ্ছে VA। আমরা একটু পরেরটার সাথে অ্যান্সার মিলাই নিই। হ্যাঁ। তাহলে এটা হবে যেটা, সেটা হচ্ছে আপনার এই উত্তর পূর্ব এই দিকে কিছু একটা হয়েছে। তো এই অ্যাঙ্গেলটা তখন বলেছে 45। তারপর এটার উপর ভিত্তি করে পরবর্তী অংশটা যে আমার 20 সাথে এবার উৎপন্ন কোণটা হচ্ছে আমার VA cos আলফা, সেটা হচ্ছে আমার 45 ডিগ্রি। 45 ডিগ্রির মান 1, সেটা ধরে কাজ টাজ করছে, বাদ বাকি পুরো জিনিসটা মানটা বের হয়েছে আমার। এই প্রথমটা থেকে VA cos আলফা বের হয়েছে, পরটা থেকে VA sin আলফা বের হয়েছে। স্কয়ার করে রুট করে যোগ করছি, এখান থেকে V এর আলটিমেট মানটা চলে আসছে। এইটা মাস্ট ডু ম্যাথ, বাট এটাতে কিছু প্রবলেম আছে। প্রথমত বলি, এখানে একটা টেকনিক্যাল মিস্টেক আছে। মিস্টেকটা কোথায়? মিস্টেকটা হচ্ছে এখানে 45 ডিগ্রি না হয়ে 45 ডিগ্রিটা আসলে এই দিকের সাথে হবে। এখানে কোশ্চেনে একটু মিস্টেক ছিল। এই মিস্টেকটা সলভ করে আমরা যখন পরের দিন করব আর একটু ভালো করে বুঝাই নিব। এখানে একটা ছোট্ট মিস্টেক আছে। এই জায়গায় একটা ছোট্ট মিস্টেক আছে ভাইয়া, পরের দিন এই মিস্টেকটা কভার করে দিব। কেন মিস্টেক আছে? কারণ যখন আপনার উপরের মানটা ছোট হয়ে যাবে, লব্ধিটা আরো ভি এর দিকে চলে যাবে, আর নিচের দিকে নামার কথা। তো উত্তর পশ্চিম উত্তর পূর্ব কোনোটাই হবে না, অন্য একটা দিকে হবে। তো আমরা আইডিয়াটা জাস্ট দেখলাম, আইডিয়াটার উপর ইমপ্লিমেন্ট করলাম। পরের দিন এটার কাছাকাছি আরেকটা ভালো অঙ্ক ইনশাল্লাহ আমরা এখান থেকে করব। ঠিক আছে? তো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। আপেক্ষিক বেগের যেখান থেকে শেষ করলাম ওইখান থেকে পরদিন আবার শুরু করব। এবং আমরা যেটা করব, ভালো কিছু সিকিউ সলভ করব। এমসিকিউ আজকে কিছু সলভ করলাম এবং লাস্টের দিন আরো ২-১টা এমসিকিউ, আরো কয়েকটা এমসিকিউ হচ্ছে আমরা সলভ করব। আর হচ্ছে যে আমরা অবশ্যই এই চ্যাপ্টারের যে উদাহরণগুলো শাহজাহান তপন স্যার বা ইসাক স্যারের বই থেকে, সেগুলো একটু দেখে নিব। ক্লাস লেকচারের ম্যাথ গুলো দেখে নিব। তাহলে পরের ক্লাসে সিকিউ সলভ করার সময় আমরা খুব ইজিলি ইনশাআল্লাহ সলভ করতে পারবো। ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।